হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতদিন ধরে যে প্ল্যানটা করছিলাম যে আমাদের নিউ ব্যাচ যেটা ত্রিপুরা গভর্নমেন্টের নার্সিং অফিসার যে ব্যাচটা স্টার্ট করার প্ল্যান, সেই ব্যাচটা আজকে থেকে 25 জুন থেকে আজকে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস আমরা স্টার্ট করছি। আজকে ক্লাসের মধ্যে অনেক কিছু ডিসকাশন হবে, অনেক কিছু টেকনিক, অনেক কিছু মেথড, অনেক কিছু সিস্টেম নিয়ে ডিসকাশন থাকবে। কিভাবে একটা এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয়, কিভাবে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য রাইট ট্র্যাকে রাইট ওয়েতে আমাদের প্রিপারেশনটা নেওয়া দরকার, কোন সাবজেক্টটা আমরা পড়বো, কোন সাবজেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, মেজর সাবজেক্ট কোনগুলা, মাইনর সাবজেক্ট কোনগুলা এক্সামের জন্য, সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখব। আমাদের এই ক্লাসে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টুডেন্ট আছে। তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সাম নভেম্বর ডিসেম্বরের দিকে হতে পারে, তো তোমাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। তোমরা এই ক্লাসের মধ্যে জানতে পারবে যে আমাদের যতগুলো নার্সিং এর সাবজেক্ট আছে 28 সাবজেক্ট, এর মধ্যে কোন সাবজেক্টটা আমাদের জানা দরকার। মিউট করা আছে, ঠিক আছে? তো এখন সাউন্ড ঠিক আছে আশা করি, এটা তখন মিউটে ছিল। না, এখন সাউন্ড ঠিক আছে, চেক করো তো। সাউন্ড ঠিক আছে? লাইভ ক্লাসে যারা আসো, তো আমরা দেখবো সবগুলা জিনিস আমরা দেখবো। স্টুডেন্টের যে প্রবলেমগুলা, সেই প্রবলেমগুলা আমরা অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোর উপর আমরা আরো কিভাবে বেটার ওয়েতে আমাদের যে ক্লাসগুলাকে কন্টিনিউ করা যায়, বা একটা স্টুডেন্ট যদি কোনো কাজে এঙ্গেজ থাকে তো সেই ক্ষেত্রে ওর জন্য এই ক্লাসটা বা কি ডিরেকশনে ক্লাসটা করলে পরে ওর বেনিফিট হয়, তো সমস্ত জিনিসগুলাই আজকে ক্লাসের মধ্যে ডিসকাস করবো। স্নেহাশিস স্যার ক্লাসে আসবে, ঠিক আছে? হয়তো উনি লাস্টের দিকে আসবেন। ফ্যাকাল্টিস কারা কারা থাকছে, কি কি নিয়ে আমাদের ক্লাসগুলা স্টার্ট হবে, প্রি ইভ্যালুয়েশন টেস্ট হবে। কেন প্রি ইভ্যালুয়েশন টেস্ট? কারণ আমরা ক্লাস কলেজ কমপ্লিট হয়েছে, অনেকের অনেক বছর, অনেকটা গ্যাপ, বিভিন্ন কাজে আমরা এঙ্গেজ থাকি, ফ্যামিলি থেকে শুরু করে পার্সোনাল অনেক কিছু কাজ থাকে। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে কিভাবে ফিল করা যায়, বা এই গ্যাপটাতে আমার নার্সিং এর সাবজেক্টের সঙ্গে কতটা আমার কানেকশন আছে, কতটা আমার এখনো কিছু জানা আছে, তো এটা নিয়ে আমার প্রি ইভ্যালুয়েশন টেস্ট, যেখানের মধ্যে আমার লেভেলটা, নলেজটা, আমার কোন জায়গায় কোন লেভেলে আমার নলেজটা আছে, সেই জিনিসটা নিয়েও ইভ্যালুয়েশন টেস্ট দেওয়ার পরে আমরা যার যার লেভেল, যার যার নলেজ আমরা অ্যাসেস করতে পারবো। তাতে বেনিফিট কি, আজকে যে ক্লাসটা শুরু হয়েছে আজকে জিরো লেভেলে আমরা সবাই আছি, ঠিক আছে? এক মাস পরে আমার লেভেলটা, প্রি ইভ্যালুয়েশন টেস্ট এই জিনিসগুলো বোঝা যায় যে আমার প্রোগ্রেসটা কতটুকু, প্রোগ্রেস কার্ড যেটাকে বলে, আমার প্রোগ্রেস কতটা হচ্ছে ডে বাই ডে, সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো। আমরা যে এই নতুন ব্যাচটাকে আমরা টোটালি ট্রাই করছি যে প্র্যাকটিক্যাল বেসড, হ্যাঁ, যে যেখানে ডেমোস্ট্রেশন থাকবে। কারণ আমরা যখন কোনো কিছু চোখে দেখি আর কানে শুনি আর জাস্ট ইমাজিন করি, প্রতিটা জিনিস এক একটা আলাদা মিনিং ক্যারি করে। আমরা যখন হাতে কলমে অর্থাৎ দেখে প্র্যাকটিক্যাল, যখন আমরা কোনো কিছু হাতে কলমে করি, আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সপোজারটা বেশি হয় তখন আমাদের জিনিসগুলো মনে থাকে বেশি। আর নার্সিং ফিল্ডে এমন একটা জিনিস, সেখানে ফার্স্ট স্টার্টিংটাই প্রথমে সেটা হাতে ধরে শুরু, ডেমোস্ট্রেশন দিয়ে শুরু। তো সেই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো আমার খুব বেশি ক্লোজ ভাবে মনিটর করা দরকার, ক্লোজ ভাবে আমার জিনিসগুলো জানা দরকার।
তো এই জন্য আমাদের এই সেশনটা যারা আমরা লাইভ ক্লাসে আছি বা যারা এখনো জয়েন করো, কাইন্ডলি জয়েন করো, কারণ ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ ক্লাস হবে এবং এই ক্লাস থেকে আমরা অনেক কিছু আমরা আজকে ফার্স্ট ডে আমরা জানবো কিভাবে আমাদের এক্সামের জন্য প্রিপারেশন হবে। এখনো নোটিফিকেশন আসেনি, নোটিফিকেশন আসার পরে খুব একটা বেশি টাইম থাকে না, তোমরা নিশ্চয়ই জানো। বিভিন্ন এক্সামে আমরা বারবারই একটা জিনিস দেখেছি যে খুব একটা বেশি টাইম থাকে না, এই জন্য আগের থেকে একটা প্রিপারেশনের মধ্যে থাকলে পরে সুবিধা হয়। লাস্টের দিকে প্রিপারেশন নেওয়া আর আগের থেকে একটু করে ডেইলি বেসিসে প্রিপারেশন নেওয়াটা অনেকটা পজিটিভ ইন্ডিকেটর। তো এই জন্য আজকে এই সেশনটা স্পেশাল, যে আমাদের নার্সিং অফিসার, আমাদের টার্গেট একটা নার্সিং অফিসার, বাট শুধুমাত্র একটা টার্গেট না, এটা যখন আমরা প্রিপারেশন নেবো এটার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন এক্সামগুলো আমাদের কভার হবে। তো এই জন্য আমাদের এক্সামগুলা, যে বিভিন্ন এক্সামের যে প্রিপারেশন চেষ্টা করব যাতে একটা প্ল্যাটফর্মে বাকিগুলো কভার হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিসগুলা, প্র্যাকটিক্যাল যে ইকুইপমেন্ট থেকে শুরু করে, কারণ আমরা জানি নার্সিং ফাউন্ডেশন থেকে শুরু করে মেডিকেল সার্জিক্যাল থেকে শুরু করে পুরো যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের ডেমনস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। এজন্য ফার্স্ট ইয়ারেই আমাদের নার্সিং ফাউন্ডেশনে ডেমনস্ট্রেশনের উপরে খুব বেশি ফোকাস করা হয়। এজন্য আমাদের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি স্টার্টিং থেকে আমাদের বডি রিলেটেড, হিউম্যান বডি পার্টস রিলেটেড আমাদের বেসিক জিনিসগুলো আমরা খুব ভালোভাবে আমরা বোঝার ট্রাই করি, কোনো প্রবলেম নেই। অনেকে কলেজে বিভিন্ন কারণে সেই জিনিসগুলা মিস হয়ে গেছে অথবা কলেজে ডেমনস্ট্রেশনের টাইমে ঠিকভাবে আমার মনে নেই, স্বাভাবিক ব্যাপার, মনে না থাকারই কথা, কোনো অসুবিধা নেই। এখান থেকে তোমরা আবার সেই কলেজের ফিলিংটা পাবে যেখানে তোমাদের যে জিনিসগুলো স্কিপ হয়ে গেছে, যে জিনিসগুলো তোমরা শিখতে গিয়ে বুঝতে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করেছো, সেই জিনিসগুলো আবার সেম ভাবে তোমাদের আজকে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা আবার জিরো থেকে তোমরা স্টার্ট করতে পারবে। বিভিন্ন ক্যাটাগরির এখানে স্টুডেন্ট আছে, কেউ কলেজের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল আছে, কেউ কলেজের লাস্ট বেঞ্চেরও স্টুডেন্ট আছে, কোনো প্রবলেম নেই। সবাই আমাদের জন্য ইকুয়াল, সবার জন্য সেম ভাবে আমাদের এই প্ল্যাটফর্মটা, সেম ভাবে আমাদের এই যে মেথডটা সেম সবার জন্য, যাতে সবারই বেনিফিট হয় এবং খুব সিস্টেমেটিক্যালি এবং খুব ইজি ভাবে যাতে আমরা সেটা মানে মুভ করতে পারি। আর আরেকটা সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে, যে স্টুডেন্ট একটা অ্যাপ ডাউনলোড করলো ফ্লিপকার্ট বা আমাজন, এখানে একটা বই অর্ডার দিল, আসার পরে বইটা যখন হাতে পাওয়ার পরে বেশ কয়েকদিন খুব মনে খুশি লাগে যে নতুন বই, ঠিক আছে। বাট রিয়েলিটি কি, ঠিক 15-20 দিন বা 1 মাস যাওয়ার পরে এই বই আর পড়তে ইচ্ছা করে না। এটা সবচেয়ে সত্যি কথা এবং এটাই ট্রু এবং এটাই দেখা যায়। কারণ কি, কারণ বই যখন আমি পড়ি, বইয়ের মধ্যে এমন অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু টার্ম আছে, সেই জিনিসগুলা আমার ফোর্সফুলি পড়তে লাগে, না বুঝে পড়তে লাগে, মুখস্থ করতে লাগে। আর এই জিনিসগুলো ভ্যালিডিটি ম্যাক্সিমাম 1 week to 10 days, কারণ এগুলো আমাদের শর্ট মেমোরিতে থাকে, কারণ এই জিনিসগুলো আমরা না বুঝে পড়ি। এটা একটা সবচেয়ে স্টুডেন্টের বড় প্রবলেম। আর এই কারণে স্টুডেন্টের যে এক্সামের যে রাইট ট্র্যাক বা এক্সামের জন্য কোন টপিকগুলো পড়া দরকার সেই জিনিসগুলোই আমরা আইডেন্টিফাই করতে পারি না। আজকে ক্লাসের মধ্যে তোমরা এটা জেনে যাবে যে প্রতিটা সাবজেক্ট, মেজর সাবজেক্ট কোনগুলো এক্সামের জন্য, সব সাবজেক্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, মাইনর সাবজেক্ট কোনগুলা, কোন সাবজেক্টগুলোকে আমি একেবারে কম পড়লেও চলে, কোন সাবজেক্টগুলোকে আমার সবচেয়ে টপ প্রায়োরিটির মধ্যে রাখতে হবে, সেই জিনিসগুলো নিয়েও তোমরা দেখবে। সিলেবাস কি থাকবে, নার্সিং অফিসারের জন্য যে সিলেবাস বা ওই সাবজেক্টের আন্ডারে কোন টপিকগুলো আমার পড়া দরকার, খুব ভালোভাবে খুব বেশি করে পড়া দরকার, সেই জিনিসগুলো নিয়ে তোমরা আজকে দেখবে। সেই জিনিসগুলো তোমরা দেখবে, প্রতিটা জিনিস নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন থাকবে, প্রতিটা জিনিসে তোমরা জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং ট্রাই করব যে ক্লাসটা খুবই একদম ন্যাচারাল ওয়েতে প্র্যাকটিক্যাল বেস তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য, ডিসকাস করার জন্য, যাতে জিনিসগুলো তোমরা লাইফের সঙ্গে কোরিলেট করতে পারো। কারণ এখন আজকের দিনে দাঁড়িয়ে সবাই আমরা কোনো না কোনো কাজে এঙ্গেজ থাকি, তো এত কাজের মাঝখানে আবার পড়াটা, এটা একটা বার্ডেন। তো পড়াটা যাতে বার্ডেন না হয়ে সেটা যাতে একটা ইজি মেথড বা ইজি ভাবে আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি। তো সেই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে সেশন আজকের নার্সিং অফিসারের ব্যাচ আমরা স্টার্ট করছি। তো যারা আমাদের লাইভ ক্লাসে আছো, যদি কোথাও কোনো প্রবলেম হয় তো অবশ্যই জানাবে। শুরু করার আগে, যেহেতু আমরা এই প্রফেশনে আছি, যেহেতু আমরা সবাই নার্সিং প্রফেশনে আছি,
ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমরা জানি ফাদার অ্যান্ড মাদার আমাদের নার্সিং প্রফেশনের জন্য। তো ওনাকে ছাড়া নার্সিং প্রফেশন কোনোদিন স্টার্ট হতোই না। ওনার থেকেই ফার্স্ট নার্সিং প্রফেশনে নার্সিং এর যে থিওরি, নার্সিং এর যে সমস্ত জিনিসগুলো এই প্রফেশন এখান থেকে স্টার্ট হয়। আর অবশ্যই আমাদের মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আমাদের এই সেশনগুলো, আমাদের এই ক্লাসগুলো স্টার্ট করা দরকার। তো সমস্ত জিনিসগুলা আমরা মাথায় রেখে সরস্বতী মায়ের আশীর্বাদ এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আশীর্বাদ নিয়ে আমরা স্টার্ট করছি। ফার্স্ট ডে সেশন অবশ্যই উদ্দেশ্য এটাই রাখবে, ফোকাস এটাই রাখবে যে যখন আমি যেটা বলবো সেই জিনিসটা যাতে আমার একবারে পড়া হয়, বারবার যাতে আমার পড়তে না লাগে এবং জিনিসগুলো যাতে আমার ক্লিয়ার হয় কনসেপ্ট। আর সে ডিরেকশনে সেভাবে প্রতিটা ক্লাস, প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট সে জিনিসগুলো আমরা ডিসকাস করবো ক্লাসের মধ্যে। যদি না বুঝো অবশ্যই ইনফর্ম করবে। আর না বোঝার কথা না, কারণ যতগুলা ব্যাচ আমরা রান করেছি, যতগুলা ব্যাচ আমরা কন্টিনিউ করছি, সমস্ত ব্যাচের এটাই একটা যে আউটপুট, যে স্টুডেন্টের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ ওইগুলো একবারে যখনই ক্লাস করা হয়, কারণ ক্লাসগুলো বারে বারে করা আর একটা ক্লাসকে সময় নিয়ে করা সেটা অনেক, কারণ ক্লাসগুলো প্রিপারেশন করতে অনেকটা লং টাইম নিয়ে প্রিপারেশন করতে হয়, আর যাতে স্টুডেন্টের প্রবলেম না হয়, ঠিক আছে। তো আমরা ক্লাস স্টার্ট করছি। যদি কোথাও কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, প্রবলেম হয় তো অবশ্যই জানাবে। যারা লাইভ ক্লাসে আছো, যারা রেকর্ডেড ক্লাসে আছো তো ইন্টারাকশনটা একটু কম থাকবে, কারণ রেকর্ডেড ক্লাসে তো পসিবল না। যারা লাইভ ক্লাসে আছো অবশ্যই জানাবেন। আমরা সেশন স্টার্ট করছি। ফার্স্ট ডে থেকে উদ্দেশ্য এটাই রাখবে যে সামনে যেটা এক্সাম আছে সেই এক্সামে যাতে আমার অবশ্যই সিলেকশন হয়, আর এটার জন্য আমার যা যা করা দরকার সেটা আমি অবশ্যই করব। তোমরা কিছুদিন আগে দেখেছো যে ফরেস্ট অ্যান্ড ফরেস্টারের এক্সামের জন্য 271 পোস্টের জন্য নিয়ার অ্যাবাউট 5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে মাধ্যমিক আর 12 মাত্র 271 পোস্টের জন্য 5 লাখ ফর্ম ফিল আপ। সেখানে যে রিক্রুটমেন্টের প্রসেসটা একটু ডিফারেন্ট, সেখানে রিটেন টেস্ট, তারপরে মেডিকেল ফিটনেস, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন, অনেক কিছু প্রসেসের পরে তারপরে একটা পোস্ট, তাও গ্রুপ সি পোস্ট, ঠিক আছে, গভর্নমেন্ট জব, ভালো জব। প্রসেসটা অনেকটা ডিফিকাল্ট, অনেকটা লেন্দি প্রসেস, যেখানে তোমাদের শুধুমাত্র সিঙ্গেল রিটেন এক্সামে এক্সাম ক্র্যাক করা যায়। সেখানে আর সেকেন্ড কোনো কিছু থাকে না, মেডিকেল ফিটনেস থেকে শুরু করে রানিং কোনো কিছু থাকে না, শুধু সিঙ্গেল একটা ডিরেক্ট রিক্রুটমেন্ট, শুধু একটা রিটেন টেস্টে ইজিলি সেটা। আর সেখানে কম্পিটিটরটা অনেকটা কম থাকে, তোমাদের ফিল্ডের ক্ষেত্রে কম্পিটিটর অনেকটা কম থাকে, স্টুডেন্ট অনেক, বাট প্রিপারেশন খুব লিমিটেড স্টুডেন্ট নেয়। তো সবগুলো জিনিস একটু মাথায় রেখে সেরকম ভাবে মাইন্ড সেট করে, সেরকম ভাবে উদ্দেশ্য রেখে তোমাদের ক্লাসটা আমরা স্টার্ট করছি। তো যেটা আগে থেকে বলা ছিল যে ক্লাস অবশ্যই স্টার্ট করা হবে। ইন্ট্রোডাকশন যদি বলি, আমি তোমাদের ক্লাস নেব, সঙ্গে ম্যাডাম ক্লাস নেবে। আমার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড 2015-এ বিএসসি কমপ্লিট, 2018-এ এমএসসি কমপ্লিট সাইকিয়াট্রিতে, 2024-এ এমএ সাইকোলজিতে কমপ্লিট, ক্লিনিক্যাল সাইকোলজিতে অনগোয়িং চলছে, মাস্টার পাবলিক হেলথ চলছে, আরো ছোট সার্টিফিকেট কোর্স অনেকগুলাই করা আছে। তো এগুলা আমার ঝুড়িতে সামান্য যে ডিগ্রি সেই জিনিসগুলা। তো বিগত অনেক বছর ধরে যে টিচিং এর প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, অনেকগুলা ব্যাচ বিভিন্ন এক্সামের জন্য সাকসেসফুলি আমরা কমপ্লিট করে দিয়েছি এবং বিভিন্ন এক্সামে স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। সেটা আমাদের সবচেয়ে বড় পাওনা যে ত্রিপুরার মধ্যে এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কনসেপ্ট যে জিনিসটা সেটা ক্লিয়ার হয় না। স্টুডেন্ট ভাবে যে শুধু আমি নোটস পড়ে, সাজেশন পড়ে, একটা বই পড়ে সিলেকশন, বাট এই কনসেপ্টটা টোটালি রং। বিভিন্ন এক্সাম স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকগুলো এক্সাম দিয়েছি, বুঝেছি যে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়। সে সমস্ত সবগুলো এক্সপিরিয়েন্স, সবগুলো নলেজ থেকে ট্রাই করি স্টুডেন্টকে একটু বেটার ওয়েতে পড়ানোর জন্য, একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি, একটু ইউনিক সিস্টেম অ্যাপ্লাই করার ট্রাই করি।
যাতে স্টুডেন্টরা খুব ইজি ভাবে এক্সামগুলো ক্র্যাক করতে পারে, এটাই মেইন উদ্দেশ্য। প্রতিটা ক্লাসের এটাই উদ্দেশ্য নিয়ে শুরু করি ক্লাস, মানে সেই উদ্দেশ্য নিয়ে শেষ করি, যাতে স্টুডেন্টের কোথাও কোনো প্রবলেম না হয়, স্টুডেন্ট যাতে কোনো একটা কনসেপ্ট যাতে খুব সহজভাবে খুব ইজি ভাবে বুঝতে পারে, যেখানে স্টুডেন্টের মুখস্থ করতে লাগে সেই জিনিসটা আমরা চেষ্টা করি খুব ন্যাচারাল ওয়েতে বিভিন্ন সিস্টেমের সঙ্গে কানেক্ট করে কিভাবে খুব ইজি ভাবে করা যায়। তো সেই জিনিসগুলোকে আমরা ট্রাই করি, তো বরাবরই সেই জিনিসগুলো করে আসছি এবং ফিউচারও সেই জিনিসগুলো আমরা করব। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ডক্টর তামান্না ম্যাডাম, উনি তোমাদের ক্লাস নেবেন, তোমাদের যে এমসিকিউ সেশন থেকে বিভিন্ন এক্সামের জন্য সেই জিনিসগুলো সেই ক্লাসগুলো উনি কন্ডাক্ট করাবেন। তো আমি ম্যাডামকে দু চার কথা বলার জন্য বলবো, তারপর আমরা প্রি ইভ্যালুয়েশন টেস্ট আমরা স্টার্ট করব। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর তামান্না দাস, আমি বিএমএস আয়ুর্বেদাচার্য। তো আজকে থেকে তোমাদের নতুন জার্নি শুরু হচ্ছে, নতুন একটা উৎসাহ নিয়ে, একটা টার্গেট আছে তোমাদের যে আমার কি অ্যাচিভ করতে হবে। তাহলে আমরা সবাই মিলে, তোমরা, আমি, স্যার, আমরা সবাই মিলে একসাথে ডিসাইড করব কি করতে হবে, যাতে তোমরা যাতে সাকসেস যেটা তোমরা অ্যাচিভ করতে চাও সেটা যাতে পেতে পারো। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমি যা যা জানি, এতদিন থেকে যা যা শিখেছি তোমাদেরকে শেখাবো, আর তোমরাও যা যা জানো তোমাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তাহলে নতুন ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এখন আমরা স্টার্ট করব প্রি ইভ্যালুয়েশন টেস্ট। প্রি ইভ্যালুয়েশন টেস্ট এখানে 15 কোশ্চেন থাকবে, টাইম থাকবে 8 মিনিট, ঠিক আছে? তো তোমরা টেস্ট কিউআর কোডটা স্ক্যান করো, আমি এখানে টাইমটা আমি সেট করে দিচ্ছি। টাইম 8 মিনিট। যারা লাইভ ক্লাসে আছো তোমরা এটাকে স্ক্রিনশট নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে এখানে প্রি ইভ্যালুয়েশন টেস্ট যে কিউআর কোডটা স্ক্যান করো, স্ক্যান করলে পরে তোমরা পুরাটা কোশ্চেন আসবে, আসার পরে যে যে কোশ্চেনগুলো আছে একটু পজিশনে আনসার করো, আনসার করা আছে আনসার না করে একটু পজিশনে আনসার করো। টাইম এখানে টাইম লিমিট দেওয়া থাকবে, 8 মিনিট টাইম তোমরা পাবে 15 কোশ্চেনের জন্য। জাস্ট এটা অ্যাসেস করবো যে তোমাদের নলেজটা কতটুকু, কোন লেভেলে তোমরা আছো সেই জিনিসটা, অন্য কিছু না, ঠিক আছে? ভুল হবে, ভুল থেকে আমরা শিখবো, বাট রং কোশ্চেন আনসার করতে দেবো, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। আমার পেছনে দেওয়া কিউআর কোডটা সবাই স্ক্যান করো, যারা লাইভ ক্লাসে আছো এটাকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তারপরে তোমরা স্টার্ট করো। তো আমি টাইম স্টার্ট করছি, টাইম স্টার্ট, টাইম 8 মিনিট। টাইম ওভার, সাবমিট করো, সাবমিট করো। কার কার কমপ্লিট দেখো, স্কোর কত আছে দেখো, সবাই স্কোর দেখো, যারা লাইভ ক্লাসে আছো স্কোরটা লেখো, স্কোরটা লেখো। যারা লাইভ ক্লাসে আছো স্কোরটা দেখো কত, 15 তো কোশ্চেন ছিল না? প্রিয়াঙ্কা, দীপঙ্কর, শুভেন্দু, স্কোর কত? স্কোর লেখো। সৌরভ, রিমা, দীপঙ্কর শীল 15 আউট অফ 20। আর বাকিদের স্কোর 15। আচ্ছা 15 তো ঠিক আছে, বাকিদের কত? হ্যাঁ সাবমিট করো, সাবমিট করো, সাবমিট করো। কোন একটা কোশ্চেন দেওয়া পেন্ডিং আছে, তো এই জন্য সাবমিট হয়নি, সাবমিট করো। ঠিক আছে সাবমিট করো, মানে কমপ্লিট করে সাবমিট করো। সৌরভ দেবনাথ 10। গোপা দাস, হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম, কিসের স্কোর? আচ্ছা সবগুলা করো।
দীপঙ্কর 20, দীপঙ্কর 15, আচ্ছা 20 মধ্যে 15, আচ্ছা সৌরভ 10, অ্যালিস্টার 7, আর আর বাকিদের কত রেস্ট লিখো, যারা লাইভ ক্লাসে আছো লেখো, যারা অফলাইনে আছো তোমাদের কত স্কোর চেক করো। খুব বেশি টাফ কোশ্চেন, এটা সিম্পল কোশ্চেন, সব ইজি বেসিক লেভেলের কোশ্চেন। পূজা 13, দিবেশ কত, পূর্ণিমা কত স্কোর করো, সাবমিট করো, সবগুলো ম্যান্ডেটরি কোশ্চেন। সাবমিট হয় না, 12, দিবেশ 12, নেক্সট পূর্ণিমা কত, স্যার কনফিউশনে 3টা ভুল হয়ে গেছে, ঠিক আছে কোনো চাপ নেই। বাকি বলো পেছনে। টেন, কে 10, নামটা কি বল, মমিতা 10, কে 10, প্রসেনজিৎ 10, নেক্সট নামটা তুমি কি বল, রেশমিতা 11, আর ঈশিতা 10, ঈশিতা 8, হ্যাঁ 8। বাকি বলো, অনলাইনে যারা আছে বলো, লাইভ ক্লাসে বাকিরা বলো। আচ্ছা ঠিক আছে, তো মানে আমরা যেটা দেখলাম, যেটা বুঝলাম যে 20 তো ছিল না কোশ্চেন, 20 মধ্যে ম্যাক্সিমাম 15 আর মিনিমাম দেখতে গেলে 7 বা 8 এরকম কাছাকাছি। তো 0 তো কেউ না, 1 ও কেউ না, 2 ও কেউ না, সবাই 7 বা তার উপরে আর 15 এর নিচে। এখন 20 মধ্যে 20 কেন না, তার মানে এখানে আমার কিছু ঘাটতি আছে, আমার এখানে কিছু জানার আছে, কিছু কোশ্চেন নেগেটিভ মার্কিংও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে তার মানে আমার এখানে অনেকটা গ্যাপ আছে, যে 7 বা যে 8 যে 15 অনেকটা গ্যাপ আছে এখানে, ঠিক আছে। এই এক্সাম থেকে আমি কি বুঝলাম, ঠিক আছে, অনেকদিন পরে আমি যে ইভালুয়েট করলাম, সেলফ ইভালুয়েশন যেটা আমরা বলি, ঠিক আছে। সেলফ ইভালুয়েশন আমরা দেখলাম যে এখানে আমার নলেজের মধ্যে কোনো না কোনো জায়গায় আমার কোনো কিছু একটা ঘাটতি আছে, যেটা সাফিসিয়েন্ট না এক্সামের জন্য। সেখানে আমার কি করতে লাগবে, সেখানে আমার রেগুলার বেসিস, যেটাকে আমরা বলি ডেইলি বেসিস, যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি, কন্টিনিউ বেসিস, আমার এরকম এক্সাম ফেস করা দরকার। যত বেশি আমি এক্সাম ফেস করব, তত বেশি আমার
অ্যাকুরেসিটা বাড়বে। কেন আমি 8 মিনিট দিলাম, আমি তো ইচ্ছা করলে 10 মিনিট দিতে পারতাম, 15 মিনিট দিতে পারতাম, 20 মিনিটও দিতে পারতাম, কেন 10 মিনিট? রিজন কি? কারণ এক্সামের মধ্যে যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের একটা লিমিটেড টাইম থাকে। এখানে খুব সিম্পল ইজি টাইপের কোশ্চেন ছিল, সিঙ্গেল লাইনের কোশ্চেন। এক্সামের মধ্যে এরকম কোশ্চেন খুব কম থাকে, আর খুব ট্রিকি কোশ্চেন থাকে। তো এই জন্য আমি মাত্র 8 মিনিট দিলাম। তো দেখলাম যে 8 মিনিটের মধ্যে খুব কম স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্ট মাত্র সাবমিট করলো, বাকিরা আরো বেশি টাইম লাগে। তো এক্সামের মধ্যে এর থেকে বেশি টাইম থাকে না, ঠিক আছে? তো জাস্ট এই জিনিসগুলোকে বোঝার জন্য এরকম প্যাটার্নের কোশ্চেনটা সেট করা, ঠিক আছে? তো দেখলাম কি যে এরকম কোশ্চেন, এরকম টাইপের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমার ডেইলি বেসিস বা আমার একটা পিরিয়ডিক্যালি সেই কোশ্চেনগুলো আমার সলভ করা দরকার। তাতে আমার কি, তাতে আমার যে কোশ্চেনের যে প্রবাবিলিটি, হ্যাঁ মানে ঠিক হওয়ার যে সম্ভাবনা, সেটা অনেকটা বাড়ে, ঠিক আছে? আর যখন কোনো একটা গ্রুপের মধ্যে আমরা থাকি, কোনো একটা, যেমন আমরা যদি আমরা দেখি ক্লাসে, স্কুলে বা কলেজে, তখন আমার আরেকজনের সঙ্গে মানে নিজের সঙ্গে আরেকজনের কম্পারিজনটা বোঝা যায়। আর অনলাইন প্ল্যাটফর্মে সেই জিনিসটা বোঝা যায় না, ঠিক আছে? এই জন্য আমি কিছু স্টুডেন্টের নাম লিখলাম। তো যে যার সঙ্গে কম্পেয়ার করে বুঝতে পারবে যে আমার লেভেলটা কই, আমার আরেকটু বেশি দরকার, আমার আরেকটু স্টাডি করা দরকার, আরেকটু জানা দরকার, ঠিক আছে? তখন আমার 15 থেকে 20 বা 7 থেকে 15 এমন সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলা থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা কাজ করতে গেলে তার একটা রেগুলার বেসিস, যেটাকে আমরা বলি রেগুলার বেসিস, কন্টিনিউ বেসিস, আমার সেই জিনিসটা করা দরকার। এমন না যে আমি আজকে স্টার্ট করলাম, আমি আজকে খুব জোশ নিয়ে ক্লাসে জয়েন করলাম, জোশটা থাকলো 1 2 4 7 10 দিন থাকলো, তারপরে জোশটা ড্রপ করলো, ঠিক আছে? ড্রপ ডাউন কেন? তো কোনো একটা জিনিস যখন আপ ট্রেন্ড থাকে তখনই সেটার একটা পজিটিভ রেজাল্ট আসে। আপ ট্রেন্ড, ডাউন, আপ ডাউন, এভাবে হলে ঠিক রকম ভাবে সেরকম ভাবে প্রিপারেশন হয় না। তো এই জন্য কোনো একটা কাজ করতে গেলে শুধুমাত্র স্টার্ট করাটা ইজি, বাট সেটা কনক্লুড করাটা অনেকটা টাফ। কারণ যখনই প্রবলেম আসে আমরা মোড় ঘুরাই, যখনই কোনো কিছু প্রবলেম আসে ও সমস্যা আসে আমরা মোড় ঘুরাই। এক্সাম জন্য পড়াশোনা করতে করতে কিছুদিন পড়লাম, তারপরে কোনো একটা কিছু অসুবিধার কারণে বা স্টপ। তো এই জিনিসগুলা একটা স্টুডেন্টের জন্য খুব একটা ভালো লক্ষণ না, কারণ এই জিনিসগুলা থেকে সাকসেস কোনো দিনে হয় না, ঠিক আছে? সাকসেস কোনো সময় লাক থেকে আসে না, সাকসেস সবসময় আসে হার্ডওয়ার্ক থেকে আসে, সাকসেস সবসময় কন্টিনিউ কনসিস্টেন্সি থেকে আসে, ডেইলি বেসিস, ডেইলি ওয়ার্ক থেকে আসে। একদিনে কোনো কিছু হয় না, বাট একদিন হয়, ঠিক আছে? ডে ওয়ানে কোনো কিছু হয় না, বাট ওয়ান ডেতে হয়। তো এই জন্য আমরা যদি একটু পুরানো হিস্ট্রি দেখি, হ্যাঁ পুরানো হিস্ট্রি থেকে আমাদের অনেক কিছু জানার থাকে। যদি আমরা একটু ব্যাক স্টোরি দেখি, আমাদের এই স্টোরিটা নিশ্চয়ই অনেকেরই জানা আছে। পিকচার থেকে বোঝা যায় কি এটা, হ্যাঁ, তো এটা থেকে আমরা কি শিখতে পারি? উইনারকে, এখানে উইনারটাকে যার মানে প্রগ্রেস, ঠিক আছে, স্লো প্রগ্রেস, এ উইনার, ঠিক আছে? বাট যার ওভার কনফিডেন্স, ঠিক আছে, ওভার কনফিডেন্সে কোনোদিন কোনো সময় কিন্তু কোনো কিছু পজিটিভ রেজাল্ট অ্যাচিভ করতে পারে না, ঠিক আছে? কারণ কি, তার ওভার কনফিডেন্স, ঠিক আছে? আমরা স্টোরিটা জানি, এই স্টোরি থেকে অনেক কিছু আমাদের ডেইলি লাইফে অনেক কিছু জানার থাকে, অনেক কিছু শেখার থাকে। শুধু কোনো একটা কাজ স্টার্ট করলে হয় না, আর সেটা স্টার্ট করে সেটা রেগুলার বেসিসে একটু করে, তারপরে একটা সময় সেটা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসে। এখানে এই স্টোরি থেকে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে আমরা লাইফের সঙ্গে কোরিলেট করতে পারি যে এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করাটাই বড় ব্যাপার না, এক্সামের জন্য ক্লাসে আসাটাই খুব একটা মহান কাজ না। এটাকে লাস্ট ডে পর্যন্ত, এটাকে লাস্ট টাইম পর্যন্ত সেটাকে কন্টিনিউ রাখা, এটাই সবচেয়ে বড় ব্যাপার।
আর যারা করতে পারে এরাই সাকসেস। এটা ইন্ডিকেট করে না যে আমার প্রোগ্রেসটা খুব স্পিড না স্লো, আমার প্রোগ্রেসটা কন্টিনিউ বেসিস থাকা দরকার। যেমন আমরা এই স্টোরিতে দেখলাম যে একটা প্রোগ্রেস, ঠিক আছে, খুব স্লো প্রোগ্রেস, ঠিক আছে, খুব স্লো প্রোগ্রেসে একটা সময় ওই উইনার, বাট শুরুতে কেউ বুঝতে পারে না যে একদিন অ্যাচিভ করবে, বাট আলটিমেটলি যখন এই ছোট জিনিস থেকে, ঠিক আছে, যখন সবকিছু মানে তার যে প্রোগ্রেসটা ছোট জিনিসগুলো মানে একটা জায়গায় করে যখন সামনের দিকে প্রোগ্রেস হলো তখন সেই উইনার হয়। সেম ভাবে আমরা এরকম ভাবে আমাদের লাইফটাকে ওই রকম ভাবে আমরা লিড করতে পারি, এরকম ভাবে আমরা কন্টিনিউ করতে পারি যে ডেলি একটু 1 ঘন্টা যদি আমরা স্টাডি করি, ডেলি আধা ঘন্টা আমরা স্টাডি করি, এনাফ, আধা ঘন্টা এনাফ, 1 ঘন্টা এনাফ, এতটুকু যথেষ্ট। ডেলি ক্লাসগুলো ডেলি আমরা কমপ্লিট করি, ডেলি যেগুলো মক টেস্ট এগুলো আমরা কমপ্লিট করি, অতটুকু এনাফ। বাট যখন যেটা করবো সেটা যাতে আমাদের নেক্সট টাইমে পড়তে না লাগে, ঠিক আছে, ওই রকম ভাবে যদি আমরা স্টাডি করি, ওই রকম ভাবে যদি আমরা প্রিপারেশন করি, তাহলে এক্সামে ক্র্যাক করা খুব একটা বেশি বড় ব্যাপার না, একদম ছোট ব্যাপার এক্সামে ক্র্যাক করা। আমরা এই স্টোরি থেকে আমরা এই জিনিসটা শিখলাম, যেটা আমাদের লাইফে খুব একটা বেশি মানে পজিটিভ ভাইবস ক্রিয়েট করে। ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এন্ড পারসিভারেন্স। ডিসিপ্লিন লাইফে মেনটেন করাটা এতটাই ইম্পর্টেন্ট, যদি আমরা ডিসিপ্লিন মেনটেন না করি আমাদের প্রতিটা স্টেপে প্রবলেম হয়। আমরা যখন ফ্লাইট দিয়ে কলকাতা যাই বা ব্যাঙ্গালোর যাই, আমরা দেখি যারা গ্রাউন্ড স্টাফ থাকে বা যারা ক্রু মেম্বার থাকে বা যারা এখানে পুরো অপারেশনের সঙ্গে কানেক্টেড থাকে, ওদেরকে চেক লিস্ট ফিল আপ করতে আমরা দেখি। আমরা অনেক সময় দেখি যে প্রতিটা প্যাসেঞ্জারের চেক লিস্ট ফিল আপ করে। আমরা আরো অনেক কিছু আমরা দেখি না, যেটা কোনো একটা ফ্লাইট মানে তার জার্নি শুরু করার আগে সমস্ত যে ইনস্ট্রুমেন্ট গুলা বা সমস্ত যে রিলেটেড ইকুইপমেন্ট গুলা সবগুলা ফাংশনাল কিনা সেই জিনিসগুলাকে প্রতিটা জার্নির আগে সেই জিনিসগুলোকে ক্রস চেক করা হয়। কেন ক্রস চেক করা হয়? সেগুলো একবার ঠিক আছে তো মানে সেটা সারাদিনে ঠিক থাকতে পারে না, না, প্রতিটা জিনিসকে ঠিক ভাবে আছে কিনা সেগুলো চেক করা হয়। কারণ কি? ডিসিপ্লিন। কারণ কি? সেই জিনিসগুলো যদি চেক না করে সেখানে অনেক কিছু ডিফিকাল্টিস হওয়ার সম্ভাবনা থাকে। ডিসিপ্লিন এমন একটা জিনিস, যদি ডিসিপ্লিন যদি আমি মেনটেন করি, সমস্ত জিনিসগুলাই একটা টাইমে আমার বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে 6টার সময় ওঠাটা ভীষণ ডিফিকাল্ট, বাট 1, 2, 3, 4, 5 দিন উঠতে জিমে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। 1 দিন গেলে 2 দিন গেলে বডি পেইন করে যেতে ইচ্ছে হয় না, বাট কন্টিনিউ বেসে 1, 2, 3, 4, 6, 10 মাস যাওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। পড়া স্টার্ট করাটা ভীষণ ডিফিকাল্ট, টাইম ম্যানেজ হয় না। 24 ঘন্টার মধ্যে আমার 1 ঘন্টাও কি ম্যানেজ হয় না। তো আস্তে আস্তে যদি আমি 10, 20, 15, 30, 40 মিনিট যদি আমি একটু স্টেপ দিই, একটু স্টার্ট করে দিই, এটা একটা সময় গিয়ে সেটা বডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, সেটা আমার সমস্ত জিনিসগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। ডিসিপ্লিন কতটা ইম্পর্টেন্ট সেটা না করলে বোঝা যায় না। কনসিস্টেন্সি, যেটা আমি বললাম যে কন্টিনিউ বেসিস আমি একটু করে স্টাডি করি, একটু করে দেখি। এক্সামে অনেক স্টুডেন্ট এক্সাম দেওয়ার পরে যখন পজিটিভ হয় না বা রেজাল্ট আসে না বা পাস করে না, তখন হাল ছেড়ে দেয়, না আমার দ্বারা পসিবল না, না, এরকম না। শরীরের মধ্যে একটা জিদ থাকা দরকার, যেটাকে আমরা বলি পারসিভারেন্স, যে জিদ, ঠিক আছে, যে জিদটা, সেই জিদ যাতে একটা পজিটিভ দিকে টার্ন হয়, সেই জিদ যাতে তার রেজাল্ট আনে, এরকম একটা পজিটিভ এনার্জি থাকা দরকার, পজিটিভ জিদ থাকা দরকার। যে জিনিসটা পসিবল না সেই জিনিসটা একদিন পসিবল হয়, যে জিনিসটা আমার দ্বারা পসিবল ছিল না সেই জিনিসটাই আজকে আমার দ্বারা পসিবল। এখানে মেইন রোল প্লে করে আমি, আমার উপরে সবকিছু ডিপেন্ড করে আমি কি এই প্রসেসে, আমি কি ফর্মুলাতে আমি করতে পারবো কি করতে পারবো না। যদি পারি তো অবভিয়াসলি তার রেজাল্ট পজিটিভ আসে, আর যদি না পারি তো শেষ। টাইমের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করাটা সবচেয়ে বেটার। আর যদি টাইম যদি আমাদেরকে চেঞ্জ করে, সেটা কিন্তু খুব বাজেভাবে চেঞ্জ হয়। সবাই বয়স এখন আন্ডার 30-র মধ্যে আছে বা এর থেকে অনেকের কম আছে, জাস্ট রিসেন্ট কলেজ পাস আউট অনেক স্টুডেন্ট আছে। এখনই পারফেক্ট টাইম। এখন যে এনার্জি দিয়ে তুমি স্টাডি করতে পারবে, আজ থেকে 5 ইয়ার্স পরে ওই এনার্জিটা থাকে না। তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করা, আর আরো 5 ইয়ার্স পরে 35 যখন এজ বা 32 যখন এজ, তখন সময় যদি তোমাকে চেঞ্জ করে, তখন হয়তো বা এক্সামের কোনো অপরচুনিটি থাকবে না, হয়তো বা ফ্যামিলি কোনো ভীষণ বার্ডেন থাকবে, হয়তো আরো অনেক কিছু প্রবলেম, ঠিক আছে। তো এই জন্য সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আমরা এই জিনিসগুলা আমরা দেখলাম, এই জিনিসগুলা থেকে, এই স্টোরি থেকে, যেটাকে আমরা বলি সাকসেস মন্ত্র। অনেকে আমরা এই জিনিসগুলো আমরা জানি, আমরা সবাই জানি, কোনো নতুন কিছু না, আমরা সবাই জানি ডিসিপ্লিন কি, কনসিস্টেন্সি কি, পার্সিভারেন্স কি, সবাই আমরা জানি, বাট আমরা অ্যাপ্লাই করতে ভুলে যাই, আমরা সেই জিনিসগুলোকে ধরে রাখতে ভুলে যাই, আমাদের মধ্যে ওই পেশেন্সটা থাকে না, আমাদের মধ্যে ওই জিনিসটাকে কন্টিনিউ করার মাইন্ডসেট থাকে না। আমরা সবসময় ফ্লোতে চলি, 99% লোক যেদিকে যায় ওইদিকে আমরা সবাই যাই, বাট একবারও আমরা ভাবি না যে এটার সামনে কি আছে, এটার পরে কি হয়। আমরা একটু ডিফিকাল্ট কিছু দেখলে আমরা এখান থেকে মোড় ঘুরাই, আমরা মুভ করি, যে আমরা সবসময় কমফোর্ট জোনের দিকে যাই। বাট যারা 1% মধ্যে থাকে তারাই একমাত্র সাকসেসফুল পার্সন। ইন্ডিয়াতে 95% লোক আমরা সবাই সে কমন জোনে, সেফ জোনে আমরা থাকি, বাট যারা 5% লোক তারাই মুকেশ আম্বানি। ঠিক আছে, তো 5% মধ্যে থাকার ট্রাই করা দরকার, 99% মধ্যে না। ঠিক আছে, 99% মধ্যে না, সবসময় যেখানে লোক কম যায়, যেখানে লোক সব মানে জিনিসটাকে খুব ডিফিকাল্ট ভাবে, সেই জিনিসটাই তোমার জন্য সাকসেস রোড। ঠিক আছে, তো এটাই আমরা দেখলাম যে সাকসেস মন্ত্রের মধ্যে এই মন্ত্রটা আমার সবাই জানা দরকার, সবাই মাথায় রাখা দরকার, যে যেহেতু আজকে দিনের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে সেই জিনিসগুলোকে মাথায় নিয়ে, সেই জিনিসগুলোকে স্ট্রং ভাবে মাইন্ডসেট করে আমার এই জিনিসগুলো কন্টিনিউ করা দরকার। আমরা বিগত অনেক বছর যাবত আমরা দেখেছি যে স্টুডেন্টের কি প্রবলেম। স্টুডেন্ট বলে যে আমার এই প্রবলেম, আই এম ওয়ার্কিং পারসন, কমন, I don't have much time to study, I have a little baby, I complete my course 4 to 5 years ago, my mind is not able to focus on my studies। এরপরে আবার আছে যখন এক্সামের কোনো ডিক্লারেশন আসে, তখন একটা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে বই আনে, আদৌ কি সেই বইটা কি সাফিসিয়েন্ট আমার এক্সামের জন্য? Which study material should I take? Is 360 question sufficient for the exam? If I have any doubts, whom should I contact? Even if practice test facility available, how many days will the classes be conducted? What facilities are available in the 360? If I miss any classes, how can I access those classes later? How many students have been selected through this coaching? What is the course blueprint? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোর্স ব্লুপ্রিন্ট, যেটা আমরা একটা স্টুডেন্টও আমরা কোনো দিন ব্লুপ্রিন্ট রেডি করে আমরা স্টাডি করি না, সেটা সবচেয়ে এক্সামে সিলেকশন না হওয়ার একমাত্র কারণ। ব্লুপ্রিন্ট আমরা রেডি করি না, মানে আমরা রোড ম্যাপ আমরা তৈরি করি না। আজকে এখানে আসার আগে তোমরা যেখান থেকে ফার্স্ট টাইম এলে, তোমরা 360 কোচিং কোথায় সেটা আগে তোমরা সার্চ করেছো, হয়তো গুগলে বা কাউকে জিজ্ঞেস করে সার্চ করেছো, মানে কি তুমি রোড ম্যাপটা আসার আগে তোমার জেনে তারপরে আসছো। এমন তো না যে বাড়ি থেকে বের হওয়ার পরে মানে এইভাবে র্যান্ডমলি একবার এদিকে একবার সেদিকে, এরকম তো না। তাহলে কেন একটা ইম্পর্টেন্ট একটা লাইফের স্টেপ নেওয়ার ক্ষেত্রে, এক্সাম দেওয়ার ক্ষেত্রে কেন আমি রোড ম্যাপ তৈরি করি না? সেটা সবচেয়ে বেশি একটা ড্রব্যাক, সেটা সবচেয়ে আমার একটা বেশি এক্সামে সিলেকশন না হওয়ার। অনেক কিছু এখানে দেওয়া আছে, সেগুলা এই কোশ্চেনের আনসার গুলো আমরা দেখতে দেখতে আমরা ক্লাস কন্টিনিউ করতে করতে প্রতিটা কোশ্চেন লাস্ট টাইমে গিয়ে সবগুলো আনসার আমরা নিজেরা সবগুলো আনসার পেয়ে যাবো। এর মধ্যে যদি স্নেহাশিস স্যার এসে বলে তো আরো কিছু ডিসকাস করবে। এখানে জাস্ট আমি যে জিনিসটাকে আমি খুব বেশি হাইলাইট করতে চাই, এই যে ব্লুপ্রিন্ট কি, এই ব্লুপ্রিন্টটা কেন দরকার আমার এক্সামে সিলেকশনের ক্ষেত্রে, বা ব্লুপ্রিন্টটা থেকে আমার কি বেনিফিট। ঠিক আছে, আমার কাছে বই আছে, মেটেরিয়ালস আছে, ক্লাস আছে, কোচিং আছে, আমি তো পড়তে পারি না, এভাবে হয় না। নেক্সট আরেকটা জিনিস আমি দেখবো, হুইচ বুক শুড আই পারচেস। আমি একটা জিনিস বলবো যে তোমরা যেখানে থাকো সবসময় একটা জিনিসের উপরে ফোকাস করার ট্রাই করো, সেটা তোমার বই হোক, সেটা তোমার অনলাইন প্ল্যাটফর্ম হোক, সেটা তোমার কোনো কোচিং সেন্টার হোক, সেটা তোমার সেলফ স্টাডি হোক, সেলফ প্রিপারেশন হোক, যেটাই হোক, মাল্টিপল সাইটে যদি তোমরা প্রিপারেশন করো, ভিজিট করো, তাহলে নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট হবে, আলটিমেটলি কিছু হয় না। আজকে থেকে যখন আরো কিছু সময় আগে যখন তোমরা কলেজে ছিলে, তখন তোমরা কোনো অ্যাসাইনমেন্টের জন্য টিচার তোমাদেরকে বলতো তোমরা লাইব্রেরি যেতে, কয়েকটা বই কালেক্ট করতে, গুগল সার্চ করতে, ডেফিনেশন এটা লিখবো না ওইটা লিখবো, ওইটা লিখবো, এটা লিখবো, পারপাস এটা লিখবো না, একটা কনফ্লিক্ট তৈরি হয়। ছোট একটা এক্সাম্পল দিয়ে তোমরা নিজেরা জিনিসটা বুঝে নিতে পারো যে যখনই আমার কাছে
অপশন অ্যাভেলেবেল থাকে। যখন আমি মলে যাই আর অনেকগুলা কালারের ড্রেস যখন আমার পছন্দ হয়, তখন আমি আলটিমেটলি সিলেক্ট করতে পারি না যে কোন ড্রেসটা আমার জন্য সুইটেবল বা কোন ড্রেসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ কি অপশন অ্যাভেলেবেল অনেক থাকে। এটা একটা সবচেয়ে বেশি প্রবলেম। বাট এখানের ক্ষেত্রে মাল্টিপল অপশন যদি তোমার কাছে থাকে, তখন তোমার কাছে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে। আলটিমেটলি তুমি কোনো একটা জিনিসের উপরে ফোকাস করতে পারবে না। এটা একটা সবচেয়ে বড় প্রবলেম এক্সামে স্টুডেন্ট সিলেক্ট না হওয়ার। আমি যদি দুইটা বল যদি উপরের দিকে মারি, কোনোটা আমার মানে ধরার সম্ভাবনা থাকে না, কারণ কি ব্যালেন্স থাকে না। ঠিক আছে, ফোকাস আমি কোনটার উপরে করবো, একটাই দিকে ফোকাসে রাখা যাবে না। এই জন্য সবসময় 10টা বই পড়ার থেকে একটা বই 10 বার পড়ো, এটাই সবচেয়ে বেশি সাকসেস, মানে এক্সামে সিলেকশন হওয়ার এটাই বেশি সবচেয়ে ভালো উপায়। হুইচ স্টাডি মেটেরিয়াল স্টুডেন্টে যা যা এখান থেকে দেওয়া হবে সবগুলো এগুলো করলে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট ফর দ্য এক্সাম। সেগুলো পরে আসছি, ইফ আই হ্যাভ এনি ডাউটস এগুলো আসছি পরে। এটা আসছি হাউ মেনি এটা আসছে হাউ মেনি স্টুডেন্টস হ্যাড বিন সিলেক্টেড থ্রু দিস কোচিং। তো এটা আমি বলার চেয়ে যদি তোমাদেরকে সেই জিনিসগুলো দেখানো হয়, সেই জিনিসগুলো আশা করি সেই জিনিসগুলো আরো বেশি এফেক্টিভ হয়। তোমরা যারা আমাদের বিভিন্ন সোশ্যাল সাইটে তোমরা আছো, ফলো করো, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে বিভিন্ন এক্সামের যে রেজাল্ট পাবলিশ হয় সেখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে এবং স্টুডেন্টের ভিডিও ফিডব্যাক অনেক কিছু তোমরা বিভিন্ন সাইটে তোমরা দেখে থাকবে। এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে পরে আসছি। যে জিনিসটা আমি এখানে একবার শো করতে চাই যে এগুলা জাস্ট কিছু সংখ্যক স্টুডেন্টের তার রেজাল্ট বা স্টোরিগুলা বলতে গেলে ছবিগুলা দেওয়া আছে যারা বিভিন্ন এক্সামের জন্য সিলেক্ট হয়েছে, কিছু সংখ্যক স্টুডেন্ট। এছাড়া আরো অনেক স্টুডেন্ট আছে। এটা আমাদের যারা যারা পেলো বিভিন্ন এক্সামের ক্ষেত্রে সিএইচও থেকে শুরু করে, গভর্নমেন্টের নার্সিং অফিসার থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গলে গ্রেড 2 থেকে শুরু করে, এনএসএম থেকে শুরু করে, এমপিডব্লিউ থেকে শুরু করে বিভিন্ন এক্সামের জন্য যারা সিলেক্ট হলো। এবং আমাদের আরেকটা সবচেয়ে বড় সাকসেস, যেটা সিএইচও রেজাল্ট এখনো আসেনি, সেটা আসবে এমপিডব্লিউ এক্সাম 12 তারিখ জুলাই মাসে, সেখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সিলেক্ট হবে। তো কেন কোনো একটা জিনিসের যখন রেজাল্ট আমরা দেখি তখন সেই জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারি যে সেটার মধ্যে আদৌ কি থাকে। ঠিক আছে, সেখানে কেন আমি সেখানে যাব, কেন সেখান থেকে আমি স্টাডি করবো, কেন সেই প্ল্যাটফর্ম আমি চুজ করব। কারণ রেজাল্ট কথা বলে, মুখের কথা কিছু হয় না, তার রেজাল্ট কি সেটা থেকে আমরা ইজিলি জিনিসগুলো বুঝতে পারি। তো এই জিনিসগুলো সবগুলো বিভিন্ন সাইটে আমাদের দেওয়া আছে, অনেকগুলো ভিডিও মেসেজ স্টুডেন্টের দেওয়া আছে। তো এটা তোমাদের যেটা শেয়ার করা ছিল ব্লু প্রিন্ট। ঠিক আছে, যে জিনিসটা নিয়ে আমি বারবারই বলি যে একটা প্রপার ম্যাপ থাকা দরকার, একটা প্রপার ম্যাপ থাকা দরকার যেখান থেকে আমি অ্যাটলিস্ট জানতে পারি যে আমার কি পড়া দরকার, কি না পড়া দরকার। কোন জিনিসটাকে আমি সবচেয়ে বেশি ফোকাস রাখা দরকার, কোন জিনিসটাকে আমি অ্যাভয়েড করলেও চলে। এই জিনিসটা না বুঝে আমরা স্টাডি করি। বই যখন আমি বাজার থেকে নিয়ে আসি, আমি অ্যানাটমি ফিজিওলজিও পড়ি, আমি ফার্মাকোলজিও পড়ি, আমি বায়োকেমিস্ট্রিও পড়ি, জেনেটিকও পড়ি। কোনো একটা এক্সামের কোশ্চেন পেপার খুলে দেখেছো কয়টা কোশ্চেন জেনেটিক থেকে আসে, কয়টা কোশ্চেন ফার্মাকোলজি থেকে আসে? একেবারে না বরাবর। এমনকি কোনো কোনো এক্সাম থেকে একটা কোশ্চেনও আসে না। তাহলে কেন সেই সাবজেক্টটা নিয়ে আমার অযথা টাইম নষ্ট, কেন অযথা আমার সেই কোশ্চেনগুলো আমি এক্সামের জন্য করবো? কোনো লাভ নেই। তো এটাই সবচেয়ে বড় প্রবলেম যে স্টুডেন্ট বুঝতে চায় না বা বুঝতে পারে না যে আমার কোন সাবজেক্টগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টগুলো আমার না পড়লেও চলে। একটা এক্সামের জন্য 4 থেকে 5টা বই সাবজেক্ট পড়লে সাফিসিয়েন্ট, সেখান থেকে 60-70 মার্ক শুধু ওইখান থেকেই থাকে। ঠিক আছে, আর বাকি যতগুলো সাবজেক্ট আছে, এই যে আমি বললাম 28 সাবজেক্ট, এর মধ্যে মাত্র 5 থেকে 6টা সাবজেক্টই শুধুমাত্র 60-70% কোশ্চেন থাকে, আর বাকি যতগুলো সাবজেক্ট আছে মাত্র 20-30% থাকে, অনেক সময় আরো কম থাকে। এখন আমার বুঝতে লাগবে কোন সাবজেক্টগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো আমার জন্য লেস ইম্পর্টেন্ট। যেটা আমাদের স্টাডি সিস্টেম হবে, যেটা আমাদের ব্লু প্রিন্ট বলছে কি যে লেভেল 1-এ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থাকবে, কি
কি থাকবে ওরিয়েন্টেশন ক্লাসে? ওরিয়েন্টেশন ক্লাসে গিয়ে ঘুরে ঘুরে আমি দেখবো কোচিং সেন্টার না, ওরিয়েন্টেশন ক্লাসে আমি দেখবো যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কোন টপিকগুলো আমার ইম্পর্টেন্ট, কোন টপিকগুলোতে আমি বেশি ফোকাস রাখা দরকার। এবং নার্সিং ফাউন্ডেশনে যদি আমি সিলেবাসটা খুলে দেখি, আইএনসি অনেক বড় সিলেবাস, তো সব সিলেবাসে সবগুলো কন্টেন্ট টপিককে ডিফাইন নার্সিং, এটা কি আদৌ ইম্পর্টেন্ট এক্সামের জন্য? আমি বলবো তো একেবারেই না। এখন কেউ আমরা কলেজের এক্সামের জন্য, কলেজের প্রিপারেশনের জন্য আমরা এখানে কেউ আসিনি, সবাই আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য আসি। তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য ওই রকম প্যাটার্নের কোশ্চেন সিলেক্ট করা দরকার যে কোশ্চেনগুলা প্রিভিয়াস বিভিন্ন এক্সামে রিপিটেড এবং এক্সামিনার সবচেয়ে বেশি ফেভারিট কোশ্চেন, এবং যে কোশ্চেনগুলা আমার ক্লিনিক্যাল ফিল্ডে সবচেয়ে বেশি কাজে লাগবে। যেহেতু আমার পোস্ট ডেজিগনেশন নার্সিং অফিসার, দ্যাট মিনস আমি ক্লিনিক্যাল ফিল্ডে আমার পেশেন্টের সঙ্গে ডিল করতে লাগবে। সেখানে আমার আননেসেসারি একটা কোয়েশ্চেন পরে, সেখানে আমার কমিউনিটির জিনিস, সেখানে আমার হোম ভিজিট করে কোনো লাভ নেই, ঠিক আছে? সেখানে আমার ব্যাক টেকনিক করে কোনো লাভ নেই। সেখানে আমার করতে লাগবে যে কিভাবে রাইস টিউব ইনসারশন করতে লাগে, কোন এজের জন্য কোন কালারের রাইস টিউবটা সাইজটা ইম্পর্টেন্ট, সেখানে আমার করতে লাগবে ব্যাড সোরের কেন হয়, সেখানে আমার করতে লাগবে ব্যাড সোর যাতে না হয় প্রিভেনশন আমার কিভাবে করা দরকার, সেই জিনিসগুলো আমার ডিল করতে লাগবে। আমি যে কাজের জন্য আমাকে রিক্রুট করাবে সেই কাজে যদি আমি না জানি, তো অযথা আমার ফার্মাকোলজি পরে এখানে কোনো লাভ নেই। আমার ফার্মাকোলজির রোল আমার না বরাবর, আমি কোনো পেশেন্টকে মেডিসিন প্রেসক্রাইব করার আমার কোনো অথরিটি নেই, বাট আমার জানা দরকার যে কোন মেডিসিনে কি সাইড এফেক্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার জানা দরকার যে রাইটস, ঠিক আছে, রাইটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমার এটা জানা দরকার। আমার এটা জানা দরকার নেই যে কোন ডিজিজের জন্য কোন ড্রাগটা আমার দরকার, আমি তো আর প্রেসক্রাইব করবো না, ডক্টর প্রেসক্রাইব করে। সেখানে আমার সাইড এফেক্ট জানা দরকার, কন্ট্রাইন্ডিকেশন জানা দরকার, সেখানে আমার অ্যাডমিনিস্ট্রেশনের যে টেকনিক সেটা আমার জানা দরকার, সেখানে আমার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন জানা দরকার। ওরিয়েন্টেশন ক্লাসে এই জিনিসগুলাই আমরা বারে বারে ফোকাস করব যে এই এক্সামের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেটা ডিউরেশন আমরা রাখলাম 1 মান্থ, কম বেশি হতে পারে। লেভেল 2 তে আমরা বেসিক ক্লাস স্টার্ট করব। বেসিক ক্লাস মানে কি? বারে বারে একটা জিনিস বলি যে বেসিক যদি ক্লিয়ার না থাকে কোনো স্টুডেন্ট এক্সামে ভালো স্কোর নিয়ে সিলেকশন হওয়াটা ইম্পসিবল, কারণ বেসিক এতটাই ইম্পর্টেন্ট। বেসিক যদি উইক থাকে, বেসিক যদি পাকা না হয়, বেসিক যদি ঠিক না হয়, ওর মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, আর মুখস্থ বিদ্যায় কোনোদিন রেজাল্ট হয় না। এই জন্য আমার বেসিক ক্লাসটা ইম্পর্টেন্ট। বেসিক মিনস আমার থিওরি, বেসিক মিনস আমি যা যা কলেজে পড়ে এলাম, অনেক বছর গ্যাপ হওয়ার পর আজকে সেই জিনিসটা আমার মনে নাই। আজকে যদি বলি যে আমি অটোক্লেভ, ঠিক আছে, আজকে যদি আমি বলি যে নার্সিং এর একটা সাবজেক্ট যেমন কোডোপিথিক্স, কি সেই জিনিসটা? কোডোপিথিক্স আমরা হয়তো জানি, হয়তো জানি না, ঠিক আছে, সেটা সেকেন্ডারি ম্যাটার। বাট যখন আমি কোনো থিওরি ধরে আমি স্টাডি করব, তখন কোডোপিথিক্স এর ভিতরে কি কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, সেই জিনিসটা পুরো জিনিসটা আমি একটা প্ল্যাটফর্মে, মানে একটা ক্লাসে সমস্ত জিনিসগুলো আমি স্টাডি করতে পারবো। আর যদি আমি বেসিকটা যদি ক্লিয়ার না করি, এখন আমি কোড অফ এথিক্স যদি নিয়ে আসি, আমি ক্লাসের মধ্যে আমি 50-60টা কোশ্চেন আমি আনতে পারি, বাট 50-60টা কোশ্চেন পড়ার থেকে আমার থিওরি ক্লাসটাকে কমপ্লিট করাটা ভীষণ ইজি, এবং এটাই সবচেয়ে রাইট টেকনিক। আমরা লেভেল 3 তে দেখবো বেসিক টু অ্যাডভান্স। বেসিক একবারে থিওরি, এবার থিওরি থেকে অ্যাডভান্স, মানে আমরা থিওরি স্টাডি পাশাপাশি আমরা এমসিকিউ ডিসকাস করব। আমরা অটোক্লেভ পড়লাম, নেক্সট আমরা দেখবো যে অটোক্লেভের টেম্পারেচার কত, প্রেসার কত। তো বেসিক মানে থিওরি, অ্যাডভান্স মানে থিওরির সঙ্গে তার যে থিওরি রিলেটেড কি কি এমসিকিউ থাকে, সেখানে 2 to 3 মান্থ। সাবজেক্ট ওয়াইজ থিওরি ক্লাসেস আমরা দেখবো, পাশে লেখা আছে কিছু সাবজেক্টের নাম, সেই সাবজেক্ট ওয়াইজ আমার যে টপিকগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমরা দেখবো। নেক্সট আমরা দেখবো মক টেস্ট এন্ড সিবিটি টেস্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা 360 অ্যাপ এর মধ্যে আগে থেকে আছো, তোমরা দেখেছো যে মক টেস্ট, যেটা একদম পরীক্ষার সময় তোমাদের নার্সিং অফিসারের এক্সাম কি প্যাটার্ন হবে সেটা এখনো কোনো ক্লিয়ার না। সেটা কি সিবিটি হবে না মক টেস্ট হবে না পেন এন্ড পেপার হবে, আমরা জানি না। তো আমরা সব জিনিসগুলাই আমরা প্র্যাকটিস করাবো। আমরা ওএমআর টেস্ট এক্সাম নেব, আমরা প্লেন পেপারে এক্সাম নেব। প্লেন পেপার মিন্স কোশ্চেন, তার উপরে যেটা কারেক্ট আছে সেটা আমরা কম্পিউটার বেসড এক্সাম নেব। তো সমস্ত জিনিসগুলা লেভেল 1 টু লেভেল 3, এই পুরো ডিউরেশনটা 6 to 8 মান্থে আমাদের টার্গেট। এই 6 to 8 মান্থের মধ্যে যদি এর আগে যদি এক্সাম হয়ে যায়, তো আমরা এই জিনিসগুলোকে একটু ছোট করে নেব, মানে টাইম ডিউরেশনটাকে কমিয়ে আমরা ক্লাস ডিউরেশনটা বাড়াবো। নরমালি 2 থেকে 3 দিন উইকলি ক্লাস হবে, 2 থেকে 3 দিন, 2 দিন বা 3 দিন থিওরি ক্লাস হবে, একদিন এক্সাম হবে। এইভাবে আমাদের প্ল্যানটা 6 to 8 মান্থ আমাদের কন্টিনিউ ক্লাস হবে।
এর আগে যদি ক্লাস হয় তো ভালো, আর এর পরে যদি ক্লাস হয় তো যে ক্লাসগুলো যে তোমাদের যে কোর্সটা থাকবে সেই কোর্সটা তোমরা আবার রিপিট করবে, সেটা আমরা আবার তোমরা স্টাডি করবে। এখন আমরা দেখবো কোন সাবজেক্টগুলো আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেগুলোকে আমরা বলি মেজর সাবজেক্ট। এই সাবজেক্ট ছাড়া ইন্ডিয়াতে যতগুলো এক্সাম হয় সবগুলো এক্সামের জন্য সবচেয়ে মেজর সাবজেক্ট নার্সিং ফাউন্ডেশন। কারণ নার্সিং অফিসারের পোস্ট আমার ক্লিনিকে কাজ করতে লাগবে, আমার পেশেন্টের সঙ্গে কাজ করতে লাগবে, আমার নার্সিং ফাউন্ডেশন যদি না জানা থাকে আমার কোনো লাভ নেই। আমরা সবাই নার্সিং অফিসার আমরা ওবিজিতে মিডওয়াইফারি বা গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে আমরা কাজ করবো না, বাট আমার নার্সিং ফাউন্ডেশন জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড ওবিজি, থার্ড চাইল্ড হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাডাল্ট হেলথ নার্সিং বলি। এই 6টা সাবজেক্ট এক্সামের যে কোনো এক্সাম, শুধুমাত্র এই একটা এক্সাম না, সমস্ত এক্সামের জন্য এগুলো সবচেয়ে বেশি মেজর সাবজেক্ট। আর কোনো স্টুডেন্ট যদি কোনো একটা সাবজেক্ট যদি স্কিপ করে তো এর মানে প্রবাবিলিটি সিলেকশন মানে এক্সাম পাস করাটা অনেকটা কমে যায়, ঠিক আছে। প্রতিটা সাবজেক্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট। কোনো এক্সামে হয়তো মেন্টাল হেলথ থেকে খুব বেশি কোশ্চেন থাকে, কোনো একটা এক্সামে হয়তো নার্সিং ফাউন্ডেশন, কোনো একটা এক্সাম। এই যতগুলো এক্সাম ইন্ডিয়াতে প্রিভিয়াস 10 to 15 ইয়ার যতগুলো এক্সাম হলো, সব এক্সামের মধ্যে এই জিনিসটা দেখা গেল যে এই 6টা সাবজেক্ট থেকে কোনো না কোনো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টের সবচেয়ে বেশি কোশ্চেন থাকে। 40-50% দুইটা সাবজেক্ট থেকে থাকে। তো আমরা জানি না কোন সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে। প্রিভিয়াস যদি আমরা নার্সিং অফিসার এক্সাম থেকে সবচেয়ে বেশি কোশ্চেন ছিল নার্সিং ফাউন্ডেশন, এটা কমিউনিটি হেলথ আর এটা ওবিজি। সবচেয়ে বেশি কোশ্চেন এই 3টা সাবজেক্ট থেকে ছিল, যেখানে 60% কোশ্চেন শুধুমাত্র 3টা সাবজেক্ট থেকে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখো ইজিলি দেখতে পারবে। এবার এই ক্ষেত্রে আমরা জানি না কোনটা থেকে ইম্পর্টেন্ট, তো যেহেতু আমরা জানি না আমরা সবগুলোকে আমরা ইকুয়ালি আমরা সবগুলোকে আমরা দেখবো। প্রতিটা সাবজেক্ট থেকে তার ইম্পর্টেন্ট টপিক গুলোকে ধরে আমাদের প্রিপারেশন নিতে লাগবে। মাইনর সাবজেক্ট যেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট থাকে না, বাট এটা সাপোর্ট হিসাবে কাজ করে। নার্সিং রিসার্চ, নিউট্রিশনটা ইম্পর্টেন্ট, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানাটমি, ফিজিওলজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং। এটা একটা সবচেয়ে বড় বেশি কোশ্চেন মার্ক যে এই এক্সামে থাকবে কি থাকবে না, আমরা আপাতত এটা কোশ্চেন মার্কে রাখি। যদি এক্সামে ডিক্লেয়ার করে যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, তখন আমরা স্টার্ট করবো, আদারওয়াইজ এটা আমরা স্কিপ করে দেবো টোটালি, ঠিক আছে। কারণ এখন ত্রিপুরাতে যতগুলো এক্সাম হয় বা বিভিন্ন স্টেটে যতগুলো এক্সাম হয় কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, কারণ আমরা দেখেছি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে এটা ম্যান্ডেটরি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং 3টা থাকেই থাকে, ঠিক আছে। তো আমাদের এই টার্গেট ধরে, এই প্ল্যান ধরে আমরা সামনের দিনের জন্য, সামনের ক্লাসের জন্য আমরা এই প্ল্যানে আমরা কন্টিনিউ করবো, যেখানে মেজর সাবজেক্ট আর মাইনর সাবজেক্ট গুলাকে আমার ভালোভাবে মাথায় রাখতে লাগবে। আমার টোটাল 6টা সাবজেক্ট, এর মধ্যে 5টা সাবজেক্টের স্পেশালিটি, সবগুলোর উপর এমএসসি করানো হয় শুধুমাত্র নার্সিং ফাউন্ডেশন বাদ দিয়ে। বাট ডেভেলপড কান্ট্রিতে এই নার্সিং ফাউন্ডেশনের উপরে খুব বেশি মানে মাস্টার ডিগ্রিতে শুরু অনেক কিছু করা হয়, কারণ এটার অনেকগুলো ব্রাঞ্চ, আর এগুলা সবগুলাই নার্সিং ফাউন্ডেশনের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। তো যাই হোক, এটা আলাদা ব্যাপার। এই ব্লুপ্রিন্টটা আমাদের সবাই মাথায় রাখা দরকার। এই ব্লুপ্রিন্টটার অনুসারে আমাদের স্টাডি যতগুলো প্ল্যান হয় বা স্টাডি রিলেটেড যত কিছু থাকে সবকিছু এইভাবে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। অনলাইন স্টুডেন্টস, তোমাদের কিছু কোয়েরি বা কোনো কিছু জানা থাকলে বলতে পারো। অফলাইন স্টুডেন্টও অনেকে প্রথম, কারা প্রথম? তুমি প্রথম। আচ্ছা, ঠিক আছে। আর কে প্রথম? তুমি তো আগে না? আচ্ছা, তুমি প্রথম না? আচ্ছা, বলো তোমাদের দিক থেকে কিছু বলার থাকে। আমরা দেখি এরপরে কি আছে। সাবজেক্ট নার্সিং ফাউন্ডেশন তো আমি বললাম, মেডিকেল সাবজেক্ট আমি বললাম, রিসার্চও বললাম, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন বললাম, সব সাবজেক্ট বললাম। বাট সব সাবজেক্টে কি সবটাই ইম্পর্টেন্ট না। এই যে এখানে টপিক গুলো লেখা আছে 13, 14, এই যে টপিক গুলো লেখা আছে, এই টপিক গুলা তোমরা যদি প্রিভিয়াস যে কোনো এক্সামের কোশ্চেন পেপার খুলে দেখো, বেশ কয়েকটা কোশ্চেন পেপার 3-4 বছর বিভিন্ন এক্সামের কোশ্চেন পেপার, প্রায় 80% কোশ্চেন এই শুধুমাত্র এই টপিক গুলা থেকে থাকে। যদি কেউ প্রিভিয়াস ইয়ারে নার্সিং অফিসার এক্সাম দিয়ে থাকো
কোশ্চেন সব এখান থেকে, একটা কোশ্চেনও এর বাইরে নেই, মানে এটা শুধু নার্সিং প্রিপারেশন। বাকিগুলো তো আছে, যে টপিকগুলো এখানে দেওয়া আছে এই টপিকগুলো থেকে এক্সামিনার বারে বারে এই টপিকগুলো থেকে কোশ্চেন আনে। এই টপিকগুলোর যদি আমরা মাস্টার করতে পারি, এই টপিকগুলোর মধ্যে যদি আমরা কোনো কোশ্চেন বাদ না দিই, তাহলে আমার এক্সামটা, তুমি চিন্তা করতে পারছো যে প্রিপারেশন সবসময় মাল্টিপল অ্যাঙ্গেলে হওয়া দরকার, ঠিক আছে? যে শুধুমাত্র আমি মেজর সাবজেক্ট পড়লাম, ম্যানো সাবজেক্ট পড়লাম, এখন শুধু আমার কাছে বই আছে, আমি শুধু নার্সিং ফাউন্ডেশনে পড়লাম না, আমার টপিক ধরতে লাগবে, কোন টপিকটা আমার নার্সিং ফাউন্ডেশনের আমার লাম্বার পাঞ্চার করতে লাগবে, ঠিক আছে? প্রসিডিওর তো অনেকগুলো প্রসিডিওর আছে, বাট কেন লাম্বার পাঞ্চার? কারণ কি, দেখা গেছে আমি যখন ক্লিনিকে কাজ করবো আমার সিপিআর ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার সিপিআরটা ইম্পর্টেন্ট, কারণ ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা যদি সিপিআর না জানি তাহলে আমার কোনো লাভ নেই। আমি একজন নার্সিং অফিসার, আমি সিপিআর জানি না, আমি অ্যাসেসমেন্ট টুল, আমার পেশেন্টের পেইন, আমি কোন অ্যাসেসমেন্ট টুলটা আমি ইউজ করবো, আমার পেশেন্টের ডিপ্রেশন, আমি কোন অ্যাসেসমেন্ট টুলটা ইউজ করবো, আমি যদি এটাই না জানি, আমার এখন পেশেন্টের খুব বেশি প্রবলেম, ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে, পেশেন্টের স্যাচুরেশন লেস দেন 90, এই সিচুয়েশনে আমি জানি না অক্সিজেন কোন মার্কসটা দরকার, এই সিচুয়েশনে আমি জানি না পেশেন্টের কত লিটার অক্সিজেন ডেলিভার করা দরকার। আমার কোন একটা পেশেন্ট এসে বললো যে আমার হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা, আমার সোডিয়ামটা ঠিক আছে না, আমি জানি না ল্যাব ভ্যালু, সোডিয়াম পটাশিয়াম এই জিনিসগুলো আবার কি। তাহলে দেখা গেল এখানে যতগুলো টপিক আছে সবগুলা টপিক এক্সামের জন্য, বিভিন্ন এক্সামের জন্য, শুধুমাত্র আমি একটা এক্সাম হচ্ছে সমস্ত এক্সামের জন্য, যারা অল ইন ওয়ান পেয়েছে না না একটা কন্টিনিউ থাকবে এটা, ঠিক আছে? তো দেখা গেল যে আমার এই জিনিসগুলা, অর্থাৎ নার্সিং ফাউন্ডেশনের আরো অনেক কিছু আছে, সিলেবাস যদি তোমরা দেখো আরো অনেক আছে, ঠিক আছে? এখানে মাত্র 39-40টা টপিক দেওয়া আছে, ঠিক আছে? 39 টপিক দেওয়া আছে। এই 39 টপিকের ছাড়াও আরো অনেকগুলো টপিক আছে যেগুলো আমার অতটা ইম্পর্টেন্ট না, বাট পড়তে পড়তে যখন আমরা আরো পড়বো, পড়তে পড়তে এখানে যেহেতু আদার্স লেখা আছে আরো কিছু টপিক এখানে অ্যাড হতে পারে, ঠিক আছে? পড়তে পড়তে আমরা ওই টপিকগুলো আমরা দেখবো, বাট সবচেয়ে বেশি হাইলাইটেড পয়েন্ট, হাইলাইটেড টপিক, এই টপিকগুলো যেগুলো বিভিন্ন এক্সামের অ্যানালাইসিস করে, বিভিন্ন এক্সামের কোশ্চেন দেখে আমরা এই টপিকগুলোকে সিলেক্ট করেছি, যেটা আমরা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন, স্ট্যান্ডার্ড সিলেবাস এক্সামের জন্য, নার্সিং অফিসারের সিলেবাসের জন্য, শুধু নার্সিং অফিসার না সবগুলো এক্সামের জন্য, নর্সের যদি বলি, নর্স স্টেট আরআরবি সমস্ত এক্সামের জন্য স্ট্যান্ডার্ড টপিক, স্ট্যান্ডার্ড সিলেবাস। তো দেখো নার্সিং অফিসারের যে এক্সামের প্রিপারেশন, আমি চাই না প্রিপারেশনটা খুব কোনো রকম ভাবে হোক, আমি চাই প্রিপারেশনটা খুব টপ লেভেলে এবং খুব স্ট্যান্ডার্ড লেভেলে হোক, যেখানে আমার একটা কোশ্চেনও বাদ না যায়। এবং যেহেতু আমার কাছে এখন টাইম আছে, এই টাইমের ভিতরে একবারে ইন ডিটেলসে খুব বেশি করে যাতে কোনো কোশ্চেন পায় সমস্ত জিনিসগুলো, তো প্রবলেমই কিছু নাই। সমস্ত টপিকগুলো ধরে ধরে থিওরি, ফার্স্ট থিওরি হবে, তারপরে এমসিকিউ হবে, সব টপিকগুলো ধরে ধরে তার থিওরি ডিসকাশন থাকবে, টপিক আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন সঙ্গে কানেক্ট করা, নার্সিং ফাউন্ডেশন সবটা ডেমনস্ট্রেশন রিলেটেড ট্রাই করবো, সমস্ত জিনিসগুলোর সঙ্গে ইকুইপমেন্ট মানে ডেমনস্ট্রেশন প্রেজেন্ট করে ক্লাসগুলো করার জন্য। আমরা যদি দেখি এখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যেখানে আমরা বলেছিলাম যে নার্সিং শুরুটাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তো আমরা নার্সিং ফ্লোরেন্স নাইটিঙ্গেল যদি আমরা যখন থিওরি ক্লাসটা স্টার্ট করবো, দেখবো ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি, তার ডেট অফ বার্থ, তার যে কন্ট্রিবিউশন নার্সিং প্রফেশনে, তার কন্ট্রিবিউশন কি, তার থিওরি কি, এই জিনিসগুলো আমরা দেখবো। আইভি ক্যানুলা, যেটা সবচেয়ে বেশি স্টুডেন্টের প্রবলেম হয়, আজও অনেক স্টুডেন্টের প্রবলেম হয় যে কালার সাইজ, আর যেখানে প্রবলেম হয় সেখান থেকে এক্সামিনার কোশ্চেন জিজ্ঞেস, কারণ এক্সামিনারও জানে স্টুডেন্টের কোন জায়গায় প্রবলেম হয়, কারণ যে এক্সামিনার এও তো একদিন স্টুডেন্ট ছিল। তো এই জন্য কালার নিয়ে প্রবলেম, সাইজ নিয়ে প্রবলেম, কোন এজ গ্রুপে কোনটা মানে কানেক্ট করা দরকার, সেই জিনিসটা আমরা প্রপার ভাবে মনে রাখতে পারি না। এটা একটা প্রবলেম যে এত কন্টেন্টের ভিতরে মনে রাখাটা কিভাবে, মনে রাখার কি টেকনিক? হ্যাঁ, এটারও টেকনিক আছে। আমরা দেখবো ভাইটাল সাইন, এনজিটিউব, নেজোগেস্টিভ, ট্রাকিওস্টোমি, ইজি টিউব, বিটি, ব্লাড ট্রান্সফিউশন, লাম্বার পাঞ্চ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, নার্সিং কোড অফ এথিক্স, কোলোস্টোমি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, বেড সোর, বিএমডব্লিউ, standard precautions, hospital acute infection, oxygen administration, thoracocentesis, enema, handizing, assessment tool, patient positioning, restraint, chest tube, care of dying patient, ABG analysis, urinary catheter care, spill management, suture, burn, TPN, total parenteral nutrition, triage, shock, patient safety, bandage, lab below, glasgow scale, drug administration, drop and dose factor, other.
যারা তোমরা আগে স্টুডেন্ট আছো, তোমরা জাস্ট ইমাজিন করো এই টপিকের মধ্যে তোমরা যখন আগে এক্সাম দিতে বা বিভিন্ন এক্সাম দিতে, সবগুলো এক্সামের কোশ্চেন এই টপিক থেকে, এই ছোট ছোট টপিক গুলো থেকে। দেখো এখানের মধ্যে সবচেয়ে মানে এখানের মধ্যে মানে আর কিছু এখানে মানে আলাদা করা নেই, ঠিক আছে। বিএমডব্লিউ এমন কোন এক্সাম আছে যেটা থেকে যেখানে বিএমডব্লিউ কোশ্চেন আসে না? সমস্ত এক্সামে বিএমডব্লিউ কোশ্চেন ছাড়া ইনকমপ্লিট থাকে, ঠিক আছে। মেজরিটির দিকে, মাইনরিটি হয়তো বা কোনো এক্সামে নাও দিতে পারে, বাট মেজরিটির দিকে দেখতে গেলে বিএমডব্লিউ মানে যে কালার কোড এখান থেকে কোশ্চেন দেবেন, এটা ইম্পসিবল। নেক্সট যদি আমরা দেখি শক, ট্রাইএস, বার্ন, ব্যাডসোর, সিপিআর, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আইভি ক্যানোলা, অক্সিজেন থেরাপি, অ্যাসেসমেন্ট টুল, ঠিক আছে, এবিসি অ্যানালাইসিস, ড্রপ ডোজ ফ্যাক্টর। এই টপিকগুলো, প্রতিটা টপিক দেখো, প্রতিটা টপিক থেকে বিভিন্ন এক্সামে তোমরা যদি কোশ্চেনগুলো খুলে দেখো বিভিন্ন এক্সামে, এগুলা থেকে 100% কোশ্চেন থাকেই থাকে, এবং যতবার এক্সাম হয় ততবারই এখান থেকে কোশ্চেন থাকে। সামনের দিনে যে এক্সাম হয় অবশ্যই কোশ্চেন থাকবে। তাহলে আমরা দেখতে গেলে আমরা দেখেছি যে এই সমস্ত টপিকগুলো আমাদের ডিসকাশনের টপিক থাকবে, আমাদের থিওরি যে ক্লাসগুলো, এই টপিকগুলো ধরে ধরে আমাদের প্রত্যেকদিন আমাদের থিওরি জিনিসগুলোকে আমরা দেখবো, ঠিক আছে। নেক্সট আমরা যে জিনিসটা যে আমি এখানে বললাম যে দু চার কথা বললাম যে এই টপিকগুলো দেখবো, বাট অনেক স্টুডেন্টের মাথায় কোশ্চেন যে কেমন টাইপের ক্লাস থাকবে, কি ডিসকাশন থাকবে। তো এখানে আমি একটা টপিক জাস্ট তোমাদেরকে আমি দেখাই, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আইভি ক্যানোলা, ভাইটাল সাইন, এনজি2, ঠিক আছে। আমার কাছে টিউব আছে, আমার কাছে একটা টিউব আছে। এই টিউবটার নাম কি? এই টিউবটার নাম কি? রাইস টিউব। সবাই আমরা জানি রাইস টিউব। আচ্ছা, তো এই যে রাইস টিউবটা, হ্যাঁ, রাইস টিউবটার মধ্যে কি কি আছে? একটা কালার দেওয়া আছে, রেড কালার দেওয়া আছে, কিছু একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে। তো এই রাইস টিউবটা আমরা সবাই নাম জানি, ঠিক আছে। এখানে লেখা আছে রাইস টিউব। তো রাইস টিউব, এটাকে আমরা এনজি টিউব আমরা বলি, নেজোগেস্ট্রিক টিউব আমরা বলি, এটাকে আমরা ফিডিং টিউবও বলি, এটাকে আমরা এখানে লেখা আছে রাইস টিউব। তাহলে একটা জিনিসের তিন ভাগ আমরা জানি, এক্সামের মধ্যে বিভিন্ন ফিডিং টিউব আসতে আছে, হঠাৎ করে ফিডিং টিউবটা আবার কি? আর কিছু না, এটা রাইস টিউবের, ঠিক আছে। এই যে রাইস টিউবের, ঠিক আছে, এখানে যে রাইস টিউবটা সবচেয়ে বেশি যে জায়গাতে সব স্টুডেন্টের প্রবলেম হয়, কোন জায়গাটা? কালার আর সাইজ নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয়, ঠিক না? তো এক্সামিনার কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, এমন কোশ্চেন জিজ্ঞেস করে মানে খুব ইজি, বাট সলভ করতে গেলে প্রবলেম। সাইজটা কত, ঠিক আছে, এটা সাইজটা কত? হঠাৎ করে দেখলে মানে মাথা তখন ঠিক থাকে না যে সাইজটা কত, রেড কালারের সাইজ কত। তো দেখো স্টুডেন্টের যে জায়গাতে প্রবলেম হয় আর এক্সামিনার সবচেয়ে ফেভারিট যে জায়গাগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, একটা সাইজ, একটা কালার, আর একটা সাইজ, এই জায়গাগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। তো কি কি মানে এটার সাইজটা কিছু মনে আছে কি? হ্যাঁ, তো দেখো এটা অনেকগুলো সাইজের আছে। এটা 8 থেকে শুরু হয়, 8, 10, 12, 14, 16, 18, ঠিক আছে।
এগুলো সবগুলো কি ফ্রেন্সে হয়, ঠিক আছে। আর 1 ফ্রেন্স ইজ ইকুয়াল টু কত? 1 ফ্রেন্স ইজ ইকুয়াল টু 0.33, ঠিক আছে। 1 ফ্রেন্স কি মানে এটার ভিতরে ডায়ামিটারটা, ঠিক আছে। টিউবটা যদি আমি দেখাই, টিউবটা যদি আমি খুলি, টিউবের ভিতরের জায়গাটা কতটুকু ডায়ামিটার? 1 ফ্রেন্স ইজ ইকুয়াল টু 0.33 ডায়ামিটার, ঠিক আছে। তো এখানে সাইজ দেওয়া আছে, তো এটা আমি কিভাবে লিখলাম? আমি কি এটা মুখস্থ মানে আসার সময় মুখস্থ করে এসেছি নাকি তা? তো কিভাবে? যারা নতুন আছে বলো। এনজি টিউবের সাইজ আর ইউরিনারি ক্যাথেটারের সাইজ সেম, ঠিক আছে। সাইজ সেম, দুটোটার সাইজ সেম। বলো কিভাবে? আমি এটা কিভাবে লিখলাম? বলো। এই দুটো সাইজ কি কি আছে একটু তোমরা বলো, একজন একটা দেবো। এলবিডব্লিউ গড়ি, গড়ির কথা মনে আছে পারমিতা? বলো কি কি সাইজ দেওয়া আছে? এমন করে তো অনেকগুলো সাইজ, অনেকগুলো টিউব আছে, ঠিক আছে না? কত এটা কালার কি? এটা হ্যাঁ গ্রিন 14 কালার আছে না? এটা কোনটা? ইউরিনারি ক্যাথেটার, ঠিক আছে। আরেকটা হ্যাঁ এনজি টিউব, হ্যাঁ অরেঞ্জ কালার, রেড না আমি বলে বলছিলাম তখন অরেঞ্জ কালার 60, হ্যাঁ 60 মানে এগুলা সবগুলা ফ্রেন্ডস। তাহলে গ্রিন কালার 14 তো ঠিকই আছে, আর এনজি টিউব অরেঞ্জ কালার 16 তো ঠিকই আছে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ম্যাক্সিমাম টিউবের সাইজের ক্ষেত্রে কিন্তু সেম ফর্মুলাটা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখব যখন টিউব সাইজ নিয়ে আমরা ডিসকাস করব, তখন আমরা দেখব ইউরিনারি ক্যাথেটারের সাইজ আর এনজি টিউব যেটাকে আমরা বলি ফিডিং টিউব সাইজটা সেম, এখান থেকে এখান পর্যন্ত সেম, মানে 8 থেকে 20 পর্যন্ত সবগুলা সাইজ সেম থাকে, ঠিক আছে। ইউরিনারি ক্যাথেটার হোক বা কি বলে এনজি টিউব হোক, ঠিক আছে, সবগুলা সেম থাকে। এখন আমার কোশ্চেন যে এক্সামিনার এইসব জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে, হয়তো দেখবে তোমাদের এক্সামের ক্ষেত্রে এই একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, সম্ভাবনাটা বেশি, কারণ এই জিনিসগুলোকে একটু মনে রাখাটা ভীষণ অসুবিধা হয়। দেখো মনে রাখাটা যদি তুমি একটু সিস্টেমেটিক্যালি বা টেকনিক্যালি তুমি জিনিসগুলোকে দেখো, হ্যাঁ তো যে জিনিসটা আমি বলছিলাম যে কিভাবে মনে রাখা যায়, মনে রাখার কি কোনো আলাদা ম্যাজিক আছে? না, কোনো ম্যাজিক না, ঠিক আছে। এটা মনে রাখা, এত পড়া মনে রাখার কিছু টেকনিক থাকে, ঠিক আছে। তো দেখবে সবসময় ওই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ থাকে যে ভিডিওটা দেখে আমার ভালো লাগে, ঠিক আছে, যে ভিডিওটা দেখে আমার মনে মনে একটু হাসি আসে না, আর যে ভিডিও বোরিং সে ভিডিও আমরা দেখি না, দেখি না। তো পড়াটা সবসময় একটু ফান, ঠিক আছে, এরকম কিছু রাখা দরকার যেখান থেকে আমার মনে রাখার প্রসেসটা থাকে, আর এটা একটু লং টাইম আমার মেমোরিতে থাকে। সিম্পল জিনিস তোমরা যদি কেউ এখানে দেখো, একদমই ইজি, যে LBW গড়ি, তো জাস্ট গড়িকে যদি মনে রাখো, LBW কে LBW, ঠিক আছে। যারা খেলা দেখি তাহলে আমরা জানি LBW কি, সিম্পল জিনিস। LBW গড়ি, এই LBW গড়ি দিয়ে 8 থেকে 20 পর্যন্ত সমস্ত টিউবের সাইজগুলা এই সাইজের আন্ডারে, এই ফ্রেন্সের আন্ডারে কিন্তু আসে। তাহলে দেখো
এটা জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল। এমন করে আরো অনেকগুলা, যতগুলা টপিক সবচেয়ে বেশি স্টুডেন্টের প্রবলেম হয় সেই টপিকগুলাই কিছু না কিছু জিনিস আমি ট্রাই করি আরো কিভাবে সিম্পল করা যায় যাতে আমার এই জিনিসগুলো মনে থাকে। আরে এক্সাম কি সারা জীবনে জিনিসগুলো মনে থাকবে? আর গড়ির কথা বললে কি হয়? ঠিক আছে, এলবিডব্লিউ গড়ি, তো এলবিডব্লিউ লাইট ব্লু, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, অরেঞ্জ, রেড, ইয়েলো। তো এটা তো আমরা জানি আর দিয়ে তো আর রেড এর পরিবর্তে আরেকটা কালার হয় না, এগুলো কমন কালার। ঠিক আছে, মনে রাখাটা ইজি। তাহলে আজকের থেকে আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবি যে এলবিডব্লিউ গড়ি মানে এনজিটিউ আর বিউনারি কথাটা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা এনজিটিউবটা দেখলাম। ঠিক আছে, এনজিটিউবটা আমরা দেখলাম। ঠিক আছে, আইভি ক্যানুলাটা একটু দেখি। আইভি ক্যানুলা অনেকগুলা ক্যানুলা সাইজ আছে। ঠিক আছে, যদি এরকম ভাবে পিকচার আসে তখন লেখা তো আছে বইয়ের মধ্যে, বই খুললে পরে এরকমই আছে। ঠিক আছে, সুন্দর কালার দেওয়া আছে, বাট এটা না মনে রাখাটাই একটু ডিফিকাল্ট। ঠিক আছে, মনে রাখাটাই ডিফিকাল্ট। অনেকে কালার মানে অসুবিধা হয় কোনটা কি কালার, মেয়েরা যদি খুব ভালো জানে। তো এই যে কালার গুলা 14, 16, 18, 17, এখানে যদি 17টা নাই। ঠিক আছে, এরকম ভাবে কালার কোড দেওয়া আছে। অর্থাৎ ক্যানুলা তো সবগুলা সেম সাইজের, কোনটা বড় কোনটা ছোট কোনটা কালার, সবগুলো মাথার ক্যাপ গুলা দিয়ে কালার গুলাকে বোঝা যায়। তো আমরা কিভাবে সেটা মনে রাখতে পারি, যেটা খুবই ইম্পর্টেন্ট এক্সামের ক্ষেত্রে। আর আমি শিওর যে আইভি ক্যানুলা থেকে একটা কোশ্চেন এক্সামে থাকবে, আইভি ক্যানুলা বা এনজিটিউব থেকে একটা কোশ্চেন 100% এক্সামে থাকবে। ঠিক আছে, আইভি ক্যানুলা, আইভি ক্যানুলা সবাই আমরা জানি দেখতে এরকম। ঠিক আছে, তো এই যে আইভি ক্যানুলা, এখানে সেম প্রবলেমটা, একটা কালার একটা আরেকটা সাইজ, একটা সাইজ। তো কি কালার আর কি সাইজের ইউজ করা হয় এখান থেকে তো দেখে রাখতে সুবিধা, বাট এটা তো এক্সাম পর্যন্ত না থাকার সম্ভাবনা বেশি, 100% থাকবে না মাথায়। ঠিক আছে, তো তার জন্য কি করা দরকার? কিছু প্রসেস আছে। কিছু প্রসেস আছে। কিভাবে লিখলাম? আমি কি মুখস্থ করে বাড়ি থেকে এসেছি নাকি? তো কিভাবে? ম্যাডাম কিছু বলো না কেন? ঠিক আছে, সাইজ 14, এগুলো গজ আবার 14 প্লাস 2 2 14 16, এখানে জাস্ট 17, এরকম বাইরে সবগুলো প্লাস 2, এটা 18, 20, এটা 22, এটা 24, এটা 26। ঠিক আছে, ঠিক আছে। কি লেখা আছে? ঠিক আছে স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে তো দেখা আমাকে পাঠিয়েছে এটা ঠিক করার জন্য। এটা ঠিক করবে বলুন, ঠিক আছে, অসুবিধা নেই। রেকর্ড, অরিজিনাল রেকর্ডের ক্লাসটা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলো তো কিভাবে এই জিনিসটা আমরা আরো সহজভাবে মনে রাখতে পারি। এখানে তো কালার দেওয়া আছে। ঠিক আছে, এখানে কালার দেওয়া আছে। যতই কালার দেখাতো থাকুক না কেন, যতই ক্যানুলা আমি বাজার থেকে কিনে আনি না কেন, কোনো লাভ নেই যদি তুমি প্রপার টেকনিক যদি ইউজ না করো।
এখানে 14 গজ থেকে শুরু, এখানে ফ্রেন্স না, এখানে গজ হিসাবে। এখানে ছোট নাম্বার মানে সবচেয়ে ছোট না বড়, ছোট নাম্বার মানে সবচেয়ে মানে লার্জ সাইজ ক্যানুলা, ঠিক আছে। তো এখানে সবচেয়ে যে লার্জ সাইজ, এটা লার্জ সাইজ ক্যানুলা, আর এটা সবচেয়ে স্মল সাইজ ক্যানুলা, ঠিক আছে। যেখানে আমরা এটা আমরা কেন ইউজ করি, এটা আমরা ইউজ করি ব্লাড ট্রান্সফিউশনের জন্য, ইমার্জেন্সিতে আমরা ইউজ করি, ইমার্জেন্সিতে ইউজ করি, এটাও ব্লাড ট্রান্সফিউশন ইউজ করি, ঠিক আছে, ইমার্জেন্সিতে ইউজ করি। যেখানে আমরা 16 গজ ইউজ করি, ইনফ্যান্টের জন্য আমরা ইউজ করি, নিউবর্নের জন্য আমরা ইউজ করি, এটা ইনফ্যান্টের জন্য আমরা ইউজ করি, ইনফ্যান্ট। আর এগুলা সবগুলা অ্যাডাল্ট বা চিলড্রেনের জন্য, চাইল্ডের জন্য ইউজ করি। যেখানে 16টা আমরা ইউজ করি নিউবর্নের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে যত বেশি নাম্বারে বাড়ে তত বেশি সাইজ ছোট হয়, পাতলা হয়, ক্যানুলা সাইজ ছোট হয়। আর যত বেশি নাম্বারটা ছোট হয় তত বেশি ক্যানুলা সাইজ ঠিক হয়, ঠিক আছে, ঠিক হয়। এটা করেছে কিন্তু আরো ছাপ জানেন, ঠিক আছে। তো এই যে আইভি ক্যানুলা কালার আর সাইজ, আর কালার আর সাইজ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে। আমার কাছে এখন আপাতত ক্যানুলা নাই, ঠিক আছে। তো এখানে আগের যে টিউবটা তোমাদেরকে তো দেখাইনি, এখানে এটা গ্রিন সাইজ গ্রিন, আর এখানের মধ্যে লেখা আছে 14, এই যে এখানে লেখা আছে 14 ফ্রেন্স, ঠিক আছে, এখানে 14 ফ্রেন্স লেখা আছে। আর যেটা ফিডিং টিউব, এটা অরেঞ্জ কালার, রেড কালার না, আমি ভুল বললাম, রেড কালার না, অরেঞ্জ কালার। সেখানে 16 লেখা আছে সাইডে, ঠিক তার পেছনে লেখা আছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা অবশ্যই দেখবো যে এটার লেন্থটা কতটুকু। এটা স্টোমাকে যাবে না ইসোফেগাসে যাবে, এটার ফর্মুলাটা কি, নেক্সট ফর্মুলা কি, হ্যাঁ নেক্সট 7 ফর্মুলা কি, সেটা আমাদের কোন পজিশনে রাখা দরকার ফিডিং দেওয়ার টাইমে বা পরে, সেই জিনিসগুলো আমরা ডিটেলস দেখবো। জাস্ট একটু আমরা আজকে এই জিনিসগুলো একটু দেখলাম যে থিওরি ক্লাসগুলো কিভাবে হবে। থিওরি ক্লাসগুলো ওইভাবে না যে ডেফিনেশন লেখো, পারপাস লেখো, কন্ট্রাইন্ডিকেশন না, এগুলো কলেজে পড়া, স্মার্ট ওয়েতে পড়ো, এক্সামে ভালো স্কোর করো, ঠিক আছে। আমরা আইভি ক্যানুলার সাইজ দেখলাম, বাট মনে রাখার তো কিছু প্রসেস থাকা দরকার। তো মনে রাখার প্রসেস যেটা প্রতিটা ফর্মুলা আমার নিজস্ব জেনারেট করা ফর্মুলা, ম্যাক্সিমাম ফর্মুলা। তো এখানে যে আইভি ক্যানুলার যে কালারটা, সেটা আমরা খুব সহজভাবে এটা সুন্দর টেকনিক আমরা মনে রাখতে পারি। ও হোয়াট গেমস টু প্লে ব্যাডমিন্টন, ইয়ো পাবজি, ঠিক আছে। তো জাস্ট আমরা যদি এই লাইনটা মনে রাখি, বাকি কালার মনে রাখতে কোনো অসুবিধা নেই, কালার মনে রাখারও দরকার নেই, সাইজ মনে রাখারও দরকার নেই, ঠিক আছে। শুধু জাস্ট আমার এটা মনে রাখলে এনাফ, ঠিক আছে। তো এই জন্য সবসময় ক্লাসগুলোকে একটু সিস্টেমেটিক্যালি সিস্টেম ভাবে পড়াশোনা করো, যেখানে মুখস্থ করার কোনো কিছু নেই। এখানে মুখস্থ করার কি কিছু আছে? হ্যাঁ, তোমরা বলো মুখস্থ, যারা নতুন স্টুডেন্ট তোমরা বলো মুখস্থ করার কি কিছু আছে? তোমার কি বুঝতে অসুবিধা হয়? তোমার অসুবিধা না হয় তোমার, ঠিক আছে। তাহলে এখানে দেখো মুখস্থ করার কিছু নেই, বাট আজকে যদি এই জিনিসটা যদি আমি বাদ দিই, আর আজকে এই জিনিসটা মুখস্থ করার আছে, আর এই মুখস্থ বিদ্যা তো থাকেই না, ঠিক আছে। তো এটা জাস্ট একটু দেখালাম যে কিভাবে তোমাদের থিওরি ক্লাসগুলো করানো হবে, যেখানে সবগুলা থিওরি ক্লাসে এরকম টেকনিকে সিস্টেম ভাবে মনে রাখার যে প্রসেস, মনে থাকা না, এটাই সবচেয়ে বড় প্রবলেম। আর যে প্রবলেমটা সেটা নিয়ে ক্লাসগুলা, ঠিক আছে। তো দেখলাম আমরা এই জিনিসগুলা কিভাবে পড়ানো হবে, ঠিক আছে। নেক্সট আমরা ওবিজি নিয়ে দেখবো যে ওবিজিতে আমরা কোন কোন জিনিসগুলা আমরা স্টাডি করব। ইন প্রেগন্যান্সি খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে মর্টালিটি রেট বা মরবিডিটি রেট সবচেয়ে বেশি
এনিমিক যারা মাদাররা থাকে এদের মধ্যে সবচেয়ে বেশি মরবিডিটি রেট দেখা যায়। প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন, প্রিএক্লেমসিয়া, এক্লেমসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, প্লাসেন্টা প্রিভিয়া, abruptio placenta, preterm labor, puerperal sepsis, premature rupture of membrane, oligohydramnios and polyhydramnios, placenta, menstrual hygiene, ectopic pregnancy, molar pregnancy, gut pulp. ঠিক কি gut pulp টা কি? হ্যাঁ, gravidia, term, preterm, abortion, live birth, labor, delivery, oxytocin, family planning, neonatal, CPR, FEH, antepartum hemorrhage, postpartum আমরা জানি PPS এর অনেকগুলো নতুন গাইডলাইন, ঠিক আছে। menstrual cycle, এখানে লেখা abortion, menopause, umbilical cord, magnesium sulfate, fetal circulation, partograph, lochia, sign in pregnancy and Bishop's core, amniotic fluid, others এর মধ্যে আরো কিছু আমরা পরে দেখব। তাহলে ওবিজি থেকে আমরা এই টপিকগুলোর উপরে, ওবিজি একটা লিমিটেড, ঠিক আছে, নার্সিং ফাউন্ডেশন আনলিমিটেড, মেডিকেল সার্জিক্যাল আনলিমিটেড, ঠিক আছে, চাইল্ড হেলথ লিমিটেড, ওবিজি লিমিটেড থাকে, আর এই টপিকগুলো থেকে বারে বারে কোশ্চেন থাকে। তাহলে আমি যদি এই টপিকগুলোর উপরে মাস্টার করি, আমি যদি এই টপিকগুলো খুব ভালোভাবে দেখি, আমার কিন্তু এক্সামে একটা কোশ্চেনও বাদ যাওয়ার সম্ভাবনা নেই। প্লাস রিসেন্ট 2025 থেকে শুরু করে 2026 এর মধ্যে প্রচুর গাইডলাইন, প্রচুর নতুন যে অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, যেমন আমরা যদি দেখি ফ্যামিলি প্ল্যানিং এর, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে অনেকগুলো গাইডলাইন, যেখানে আগে আমরা অন্তরা করতাম, এখন আর সেটা আমরা অন্তরা করি না। কি করি? অন্তরা পরিবর্তে এখন আমরা কি করি? কি করি? ঠিক আছে। পোস্টপার্টাম হেমোরেজ, যেখানে আমরা লেস দেন 500 ml ব্লাড লস হলে পোস্টপার্টাম বলতাম, সেখানে 300 ml, ঠিক আছে। তো এই যে জিনিসগুলা যে আপডেটেড নতুন কি কি, যেমন টিভি যদি আমরা গাইডলাইন দেখি, আগের টিভি পড়তাম আমরা একরকম, বাট রিসেন্ট টিভি আরেক রকম, অ্যাবর্শন চেঞ্জ, অনেকগুলা নতুন নতুন গাইডলাইনে। আমার কাছে যে বই আছে সেই বইতে হয়তো বা পুরানো দিনের বই, সেই বই আমি বারবার বলছি বিভিন্ন এক্সামের জন্য, বাট এই বই তো ব্যাকডেট বই, এখনো তো সেই বইয়ে বোল্ড গাইডলাইন লেখা আছে। তো যে ক্লাসগুলো তোমাদের করানো হবে সমস্ত জিনিসগুলো আপডেটেড থাকবে, সমস্ত জিনিসগুলোর ইনফরমেশন গুলো একদম পুরো আপ টু ডেট থাকবে, ঠিক আছে। ওবিসি থেকে আমরা এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব, যখন আমাদের থিওরি ক্লাস হবে, একটা একটা করে কমপ্লিট করব, খাতায় মেনটেন করবে, জাস্ট ক্লাসগুলো দেখবে, খাতায় লিখবে, প্র্যাকটিস করবে। আর যখন অ্যাডভান্স ক্লাস শুরু হবে, অর্থাৎ যখন এমসিকিউ ক্লাস শুরু হবে, তখন এমসিকিউ ক্লাসের জন্য খুবই বেনিফিট হবে, কারণ তোমাদের আগে থেকে থিওরি ক্লিয়ার, থিওরিটাকে একবার করো, এমসিকিউটাকে বারবার প্র্যাকটিস করো, এটা হচ্ছে গিয়ে মেইন সিস্টেম, ঠিক আছে। থিওরি একবার করো, থিওরি বারবার পড়া দরকার নেই, সারা জীবনে একবারই পড়ো, বাট প্রপার যাতে নোট থাকে, আর এমসিকিউ বারবার প্র্যাকটিস করা দরকার যদি আমার থিওরি ক্লিয়ার থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি এইটা কি আছে কি আমরা কি শিপের গল্পটা জানি? টাইটানিক না, সায়ানা প্রেস। হ্যাঁ, পারমিতা ঠিক বলেছো, যেটা অন্তরা আমরা আগে পড়তাম, এখন সেটা চেঞ্জ হয়ে সায়ানা প্রেস, ঠিক আছে। কি সেটা আমরা দেখবো পরে। আমরা কি শিপের স্টোরিটা আমরা জানি? জানি কোন স্টোরি জানি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো, একটা নলেজ আর একটা এক্সপেরিয়েন্স, মানে যেটাকে আমরা বলি স্কিল, ঠিক আছে। নলেজ আমাদের কাছে সবার কাছে আছে, আমরা সবাই সার্টিফাইড পারসন, ঠিক না? সবার কাছে আমাদের সবার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, একটা দুইটা তিনটা অনেকগুলো সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমার কাছেও সেই সার্টিফিকেট আছে, বাট এই সার্টিফিকেটের কি মূল্য? তুমি যখন রাস্তা দিয়ে যাবে, গাড়ি ড্রাইভ করে যাবে, তখন ড্রাইভিং লাইসেন্সের কোনো মূল্য থাকে? ট্রাফিক দেখলে না ড্রাইভিং লাইসেন্স, আদারওয়াইজ দরকার নাই তো। মানে তোমার কাছে নলেজ আছে, ঠিক আছে। নলেজ মিনস সেটা ওই যে কিছু পেপারে মেনশন করা তোমার নাম দিয়ে, যে কোয়ালিফাইড, এ গ্রেড, বি গ্রেড, এমন কিছু সার্টিফিকেট আছে যেটাকে আমরা বলি নলেজ, ঠিক আছে। তুমি অফিসিয়ালি নলেজেবল পারসন, বাট
বাস্তব জগতে বাস্তব জীবনে চলতে গেলে এই নলেজের ভ্যালুটা কতটা, কোয়েশ্চেন মার্ক। যাদের নলেজ নাই, হ্যাঁ যাদের নলেজ নাই বাট স্কিল আছে, হ্যাঁ অনেক লোক আছে তার কোনো সার্টিফিকেট নেই, ঠিক আছে। ধরো কেউ গাড়ি ড্রাইভ করলো, হ্যাঁ সার্টিফিকেট মানে ড্রাইভিং লাইসেন্স নেই, বাট খুব ভালো ড্রাইভ করতে পারে, ঠিক আছে। তাহলে দুইটার মধ্যে কি কম্পারিজনটা, নলেজ ভার্সেস স্কিল এক্সপিরিয়েন্স, কোন জিনিসটাকে তুমি প্রায়োরিটি দেবে? তোমরাই বলো, নলেজ ইম্পর্টেন্ট না স্কিল ইম্পর্টেন্ট? হ্যাঁ, কেন স্কিল ইম্পর্টেন্ট? সবার কাছে তো আমাদের কি বলে নার্সিং এর সার্টিফিকেট আছে। এখন যদি আমি বলি যে একটা আইভি ক্যানুলা করো, ঠিক আছে, আমি শিওর যারা প্র্যাকটিস নাই আইভি ক্যানুলা ভীষণ ডিফিকাল্ট হবে, ঠিক না? বাট গিয়ে দেখো এমন অনেক লোক আছে যারা হসপিটালে কাজ করে, ঠিক আছে, তাদের স্কিল এতটাই ভালো, নলেজ জাহান নামে যাক, ঠিক আছে, বাট ওদের স্কিল এতটা শার্প স্কিল, এতটা শার্প এক্সপিরিয়েন্স যে এরা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে পারফর্ম করতে পারে। তাহলে বাস্তব জগতে বাস্তব জীবনে দেখতে গেলে নলেজ থেকে, হ্যাঁ নলেজ থেকে এক্সপিরিয়েন্সটা স্কিলটা অনেক বেশি ভ্যালুয়েবল, ঠিক আছে। নলেজ ইজ লেস ইম্পর্টেন্ট দেন স্কিল, ঠিক আছে। শিপের স্টোরিটাতে আজ থেকে বহু বছর আগে একটা শিপ তার ফার্স্ট জার্নি স্টার্ট করার 2 দিন পরে যখন সেটা ঠিক মাঝামাঝি মাঝ সমুদ্রে যায়, তখন এটা কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে, আমি যে স্টোরিটা বলছি এটা রিয়েল স্টোরি, গুগল সার্চ করে দেখে নিও, কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে সেটা ঠিক মাঝ সমুদ্রে গিয়ে আটকে যায়। আর শিপের মধ্যে যত অ্যাডভান্স টেকনোলজি বা যা যা থাকার কথা সবই আছে, ঠিক আছে, টেকনিক্যাল পার্সন আছে, ইঞ্জিনিয়ার আছে, সমস্ত সবাই আছে, ঠিক আছে। যখন সেটা মাঝ সমুদ্রে আটকে যায় তখন স্বাভাবিক ব্যাপার কোনো টেকনিক্যাল প্রবলেম হলে যারা টেকনিক্যাল লোকরা থাকে বা ম্যানেজমেন্টে যারা থাকে এরাই ফার্স্ট ডিল করেন। তো সে ট্রাই করলো, 2 দিন পরে যখন সেটা মাঝখানে গিয়ে আটকে গেল, ট্রাই করলো, অনেক কিছু ট্রাই করার পরেও সে টেকনিক্যাল কি ফল্ট সেটা ফাইন্ড আউট করতে পারেনি। এর কারণ কি, যারা ওইখানে মেম্বার ছিল, যারা এখানে টেকনিক্যাল সার্টিফাইড পারসন ছিল, ওরা শুধুমাত্র জাস্ট পেন এন্ড পেপার অর্থাৎ ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট ওদের কোনো স্কিল বা নলেজ ছিল না। যখন ট্রাই করার পরেও কিছু হলো না, তখন সেটা কন্ট্রোল রুমে খবর গেল। কন্ট্রোল রুমে খবর যাওয়ার পরে তারপরে কন্ট্রোল রুম থেকে একজন লোককে পাঠানো হলো, একজন বয়স্ক ব্যক্তি, ঠিক আছে, লোককে পাঠানো হলো। পাঠানোর পরে বয়স্ক লোকটা গিয়ে জাস্ট অবজার্ভ করলো, ঠিক আছে, কোনো কিছু করলো না, জাস্ট অবজার্ভ করলো, ঠিক আছে। অবজার্ভ করার পরে তার যে ইকুইপমেন্ট বা আর্টিকেলের যে বক্স, সেখান থেকে একটা ইকুইপমেন্ট নিয়ে যেখানে প্রবলেম সেখানে জাস্ট ও হিট করলো আর সে শিপটা স্টার্ট হয়ে গেল। তাহলে এই স্টোরি থেকে আমরা এটা বুঝতে পারি যে আমার কাছে ডিগ্রি আছে মানে আমি সবকিছু জানি এরকম না। আমার কাছে বাস্তব জীবনে চলতে গেলে আমার কাছে স্কিলটা কতটুকু আছে সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্সামে ক্র্যাক করতে গেলে আমার কাছে বিএসসি এমএসসি সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই। আমার কাছে কতটা আমি বাস্তব অভিজ্ঞতা আছে, কতটা আমি ডিল করতে পারি পেশেন্টের সঙ্গে, কতটা আমি কোশ্চেন গুলাকে টেকনিক্যালি সলভ করতে পারি, এটাই সবচেয়ে বেশি প্রবলেম হয় স্টুডেন্টের। যে আমি তো স্টাডি করি, আমি তো কলেজে ভর্তি হলাম, আমি তো কোচিং এ ভর্তি হলাম, আমি তো বই নিলাম, বাট সবগুলা তোমার মাত্র পেপার, জাস্ট একটা পেপার, ঠিক আছে, যেটা থেকে তোমার কোনো কিছু লাভ নেই। বাট তুমি যদি সেই জিনিসগুলাকে টেকনিক্যালি সলভ করো, যেখানে আমি বললাম যে একটা বয়স্ক লোক গিয়ে জাস্ট শুধুমাত্র অবজার্ভ করলো, অবজার্ভ করাতে সে ফাইন্ড আউট করলে যে প্রবলেম কোন জায়গায়, ঠিক আছে। সেম ভাবে এক্সামে যখন কোশ্চেন আসে, কোশ্চেন গুলাকে টেকনিক্যালি সলভ করতে ট্রাই করো, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না। যেটা বললাম যে 99% স্টুডেন্ট করে না, মাত্র 1% স্টুডেন্ট যারা করে তারাই সাকসেস। এই জন্য কোনো কোশ্চেন যদি আসে সেটাকে টেকনিক্যালি সলভ করতে ট্রাই করো। কোশ্চেনে অপশন আছে 4টার মধ্যে কোন কোশ্চেনটা 100% রং কোশ্চেন বাদ দাও, 1টা 2টা 3টা করে বাদ দাও, লাস্টে একটা কোশ্চেন থাকে। শুধুমাত্র পড়াশোনা করলে হয় না, কিছু জিনিসগুলোকে আমরা টেকনিক্যালি সলভ করা দরকার, তাতেই কিন্তু আমাদের একটা রেজাল্ট ভালো হয়। তো আশা করি এটা একটা রিয়েল স্টোরি, তোমরা গুগল সার্চ করলে দেখবে যে শিপের স্টোরিটা, ঠিক আছে।
আমরা আমাদের স্নেহাশিস স্যার আমাদের মধ্যে এসছে। আমি স্যারকে একটু পরে আমি বলছি, স্যারের যেটা ইনফরমেশন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে সেটা স্যার একটু পরে আসবে। তার আগে আমি জাস্ট জিনিসগুলোকে আরেকটু ওভারভিউ দিয়ে নিই যে আমরা যখন চাইল্ড হেলথ নার্সিং করবো তখন আমাদের টপিকগুলো কি কি থাকবে। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। ইমিউনাইজেশন, তোমরা জানো ইমিউনাইজেশন ছাড়া কোনো ক্লাস মানে কোনো এক্সাম হয় না। neonatal care, diarrhea, dehydration, neonatal resuscitation, jaundice, phototherapy, fluid and drug calculation, protein energy malnutrition, hydrocephalus, Down syndrome, Turner syndrome, ICDS, midday meal program, congestive heart disease, kangaroo mother care, mid apparent circumference, body mass index, body surface area, breastfeeding, LBW, common problems of newborn, respiratory disorder, seizure, communicable disease, congenital disorder, integrated management neonatal and childhood illness, rights of children, outdoor score, JSY, JSSK, milestone আমরা দেখবো, intussusception আমরা দেখবো, Hirschsprung's disease আমরা দেখবো, epiglottitis, crop, nephrotic syndrome, neural tube defect, Kawasaki disease, top, Wills tumor, pyloric stenosis, cleft lip palate, meningitis, thalassemia, hemophilia, IDA and others। এই সমস্ত গুলো খুব সিলেক্টিভ টপিক, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ভালোভাবে আমরা দেখবো। আমরা যদি কমিউনিটি দেখি, কমিউনিটি কিন্তু একটা লার্জ এরিয়া। যারা কমিউনিটি হেলথ অফিসারের জন্য আমরা স্টাডি করতাম, ম্যাক্সিমাম কোশ্চেন এইসব জায়গা থেকে থাকতো। আমরা IMNCI দেখবো, ইউনিভার্সাল ইমিউনাইজেশন দেখবো, HMIS দেখবো, BMW দেখবো, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম দেখবো। অল কমিউনিকেবল ডিজিজের মধ্যে অনেকগুলো কমিউনিকেবল ডিজিজ আছে, যেখানে আমরা কলেরা, চিকেন পক্স, মাম্পস, রুবেলা, মিজেলস, টিউবারকুলোসিস, HIV, এইডস, ডিপথেরিয়া, মিওকরমায়োসিস, COVID-19, এই সমস্ত সবগুলো ডিজিজ কমিউনিকেবল ডিজিজ আমরা দেখবো। ন্যাশনাল হেলথ প্রোগ্রাম একটা সবচেয়ে বড়, যেখানে বিভিন্ন ধরনের ন্যাশনাল টিউবারকুলোসিস ইলিমিনেশন প্রোগ্রাম, ন্যাশনাল ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ফাইলেরিয়া কন্ট্রোল, ফাইলেরিয়া ইলিমিনেশন প্রোগ্রাম, ন্যাশনাল ম্যালেরিয়া এরিডিকেশন প্রোগ্রাম, হ্যাঁ অনেকগুলো প্রোগ্রাম আছে। ন্যাশনাল গয়টার, ঠিক আছে, গয়টার অনেকগুলো প্রোগ্রামের উপর আমরা NHP দেখবো। ন্যাশনাল হেলথ প্রোগ্রাম দুইবার আসছে, এপিডেমিওলজি, NRHM দেখবো, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমরা দেখবো, শুধু ফ্যামিলি, ইম্পর্টেন্ট হেলথ ইন্ডিকেটরস এন্ড হেলথ স্ট্যাটিস্টিক্স, যেখানে ক্রুড বার্থ রেট, ডেথ রেট, নিওনাটাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, WHO, UNICEF, FAO, UNDP এগুলো হেডকোয়ার্টার কবে এস্টাবলিশ, ডেমোগ্রাফি দেখবো, লেভেল অফ প্রিভেনশন খুব ইম্পর্টেন্ট, কোল্ড চেন নিয়ে VBM, আয়ুষ্মান আরোগ্য মন্দির, PSC, CS, ইম্পর্টেন্ট কমিটিস, যেখানে আমরা পড়বো ভোর কমিটি, মোদালিয়া কমিটি, শ্রীবাস্তব কমিটি, বাজাজ কমিটি, NFHS যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভিস 5 and 6 ডাটা দেখবো, NCD নিয়ে দেখবো, যেখানে আমরা ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, স্ট্রোক এই জিনিসগুলো নিয়ে দেখবো, ফ্যামিলি প্ল্যানিং, ইনফেকশন কন্ট্রোল, হ্যান্ড ওয়াশিং, PEP, প্রোটিন এনার্জি মালনিউট্রিশন হবে, পাবলিক হেলথ ইন্ডিকেটরস, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, আশা, এনকোয়াস, RCS, স্কুল হেলথ কিট ABC, আর অনেকগুলো আছে, এ পর্যন্ত আছে, গ্যাদার অ্যাপ্রোচ, আর অনেক কিছু নিয়ে আমরা এই জিনিসগুলোকে আমরা দেখবো কোথায়, কমিউনিটি হেলথ নার্সিং এর মধ্যে, ঠিক আছে। যেটা আমরা বলছিলাম যে নলেজ ইম্পর্টেন্ট না স্কিল ইম্পর্টেন্ট, তোমরা সবাই বলেছিলে যে স্কিল ইম্পর্টেন্ট, আবার কেউ ইচ্ছা প্রকাশ করলে যে না নলেজটা ইম্পর্টেন্ট। আমরা একটু আরেকবার দেখে নেবো যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। একটা নলেজ আর একটা স্কিল, এক্সপেরিয়েন্স। এম তো সবাই কারেক্ট, বাট এটাই মেইন জিনিস, ঠিক আছে। এটাই মেইন জিনিস যে শুধুমাত্র আমার থিওরি ক্লিয়ার থাকলে হয় না, আমার টেকনিক গুলা ক্লিয়ার থাকতে লাগে, আমার এক্সপিরিয়েন্সটা ক্লিয়ার থাকতে লাগে, আমার স্কিলটা ইম্পর্টেন্ট। নলেজ সবাই আমাদের সবাই নলেজ, সবাই আমরা সার্টিফাইড, বাট আমাদের এই জিনিসগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা
এগুলো আমাদের নেক্সট ক্লাসে, অর্থাৎ আমরা নেক্সট লেভেল 1 থেকে, যেটা আমরা বললাম ওরিয়েন্টেশন, সেখানে আমরা থিওরি ক্লাস দেখবো, ঠিক আছে, নার্সিং ফাউন্ডেশনের মেডিকেল সার্জিক্যাল, মেন্টাল হেলথ, এগুলা যে কি কি টপিক নিয়ে সেটা আমরা এখনো দেখিনি, আমরা দেখবো। নেক্সট যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা সবসময় চেষ্টা করবো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট রিলেট করার জন্য। তাতে কি হয়, আমরা যখন কলেজে পড়তাম কোনো একটি ইকুইপমেন্ট আমরা ধরে দেখার সুযোগ পেতাম না, কারণ স্টুডেন্ট বেশি থাকতো বা বিভিন্ন প্রবলেম থাকতো বা ইকুইপমেন্ট অ্যাভেলেবিলিটি থাকতো না। বাট আমাদের এই ক্লাসে পুরোটা একটা কলেজের একটা ফিলিং হবে, যেখানে যেমন ভাবে আমরা কলেজে স্টাডি করতাম আমরা ধরে ধরে দেখতে পারবো যে এখানে চেম্বার কয়টা আছে, কোন দিকে কি আছে, সবকিছু আমাদের সামনের দিনে হবে। আমাদের বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্ট, ঠিক আছে, যে কিডনি স্ট্রাকচার, আমরা যখন ব্রেন স্টাডি করবো, শুধু ইমাজিনেশনে কেন আমরা স্টাডি করবো, আমরা সেটা প্র্যাকটিক্যালি হাতে নিয়ে দেখবো যে ব্রেনের কোনটা কি পার্ট, কোন দিকে কি আছে, সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। আরো অনেক কিছু ইকুইপমেন্ট আছে, সবগুলো এখানে আনা সম্ভব হয়নি। আমরা আইএ যখন স্টাডি করবো তখন সেটাও দেখবো। আমরা বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্ট বা যে নার্সিং ফাউন্ডেশনের যে টিউবিং, ঠিক আছে, বিভিন্ন ধরনের টিউব বা যে গ্লাভস তো সবাই আমরা দেখি বা জানি, বাট গ্লাভস পরতে গেলে অসুবিধা। আমরা কি কোন হাতে, আমরা ডোমিনেন্ট না নন ডোমিনেন্ট, কোনটা আগে পরবো, ডনিং ডফিং, হ্যাঁ, গ্লাভস এর মধ্যে ডনিং কি ডফিং কি, যেটা পিপি কিটের মধ্যে আছে, কোন গ্লাভসটা আমি আগে পরবো, কোন গ্লাভসটাকে রিমুভ করার সঙ্গে আগে রিমুভ করবো, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। ইউরিনারি ক্যাথেটার, ইউরিনারি টিউব ব্যাগ ক্যাপাসিটি কতটুকু হাইয়েস্ট ক্যাপাসিটি হয়, সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, আমরা হিউম্যান বডি স্ট্রাকচার নিয়ে আমরা দেখবো যে হিউম্যান বডিতে কি কি থাকে, ঠিক আছে, কোন সাইডে কোনটা থাকে, একদম ইজি জিনিস, যে লিভার কোন সাইডে থাকে, লিভারের পার্ট কি, লোব কয়টা, লাংস এর লোব কয়টা, এই সমস্ত জিনিসগুলো আমরা সামনের দিনে প্র্যাকটিক্যাল বেস, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল রিলেটেড, তাহলে আমার মাইন্ডের মধ্যে সবচেয়ে বেশি এই জিনিসটা স্টোর থাকে। এই জিনিসগুলো আমাদের নেক্সট ডে জন্য আমরা স্টাডি করব। এখন আমি আমাদের স্যারকে আমি রিকোয়েস্ট করব, স্যারের যে পার্টটা, যেটা স্যার বলবেন যে স্টুডেন্টের কি প্রবলেম। হ্যাঁ, স্টুডেন্টের প্রবলেম, দেখো প্রবলেম লাইফের একটা পার্ট, বাট কিভাবে আমরা সেটাকে ডিল করবো সেটা একটা লাইফের আর্ট। তো সেই আর্টটা নিয়ে স্যার বলবে কিভাবে আর্টটাকে আর্টের মতো করে আমরা করতে পারি, যাতে আমাদের আরো প্রসেসটা ইজি হয়। স্যারের এই টপিকটার পরে আমরা ক্লাসটাকে স্টপ করব। স্যারের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমরা বোঝার চেষ্টা করো, যেটা তোমাদের লাইফে অনেক কিছু মানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। স্যারের যে লাইফের এক্সপিরিয়েন্স বা স্যার যে জিনিসটা দেখে এসছে বা যে জিনিসটা নিয়ে স্যার ডিল করবে, সেই জিনিসটা নিয়ে তোমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এবং স্টুডেন্টের যে প্রবলেমগুলো সেই জিনিসগুলো নিয়েও স্যার বলবে। ঠিক আছে, তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো স্যারের পার্ট কন্টিনিউ করার জন্য। সো গুড আফটারনুন স্টুডেন্টস। সো দেখো, একটা আমরা যে টেকনিক্সটা আমরা ইউজ করছি, প্রথমত বলছি অনেকের মনে কনফিউশন থাকে, টাকা পয়সা নেই থাকে। দেখো, আমি যদি বলি যে এখন তোমাদের কাছে অ্যাটলিস্ট ট্রাই করার মতো সুযোগ আছে। ট্রাই যে করবে, কেন করবে? কারণ এখন সামনে একটা আছে, কি বলে, একটা নোটিফিকেশন আছে। একটা সময় থাকবে বা তোমাদের পাস করার কিছুদিন আগ পর্যন্ত যখন তোমরা পড়তে, অনেক বছর একটা গ্যাপ ছিল। 2013 থেকে একটা বিরাট বড় গ্যাপ ছিল, অনেক বছর ধরে রিক্রুটমেন্ট হচ্ছিল না। তো এখন আবার রিক্রুটমেন্ট শুরু হয়েছে। তো তোমাদের কাছে একটা অপরচুনিটি। আর প্রবলেম সবারই থাকে এই জগতে, প্রবলেম ছাড়া কোনো ব্যক্তি নেই, ভগবানেরও প্রবলেম আছে। যদি প্রবলেমটাকে প্রমিনেন্ট করে রাখো, বড় রাখো, তাহলে কোনদিন সাকসেসে গিয়ে পৌঁছতে পারবে না। প্রবলেমটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেবে, যেটা কিভাবে আমি ইয়ে করতে পারি। সাপোজ আমরা অনেকে ম্যারিড, আমাদের স্টুডেন্ট অনেকে ম্যারিড, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। বাচ্চা তো ঘুমায়, যখন ঘুমায় তখন পড়ো। এই কারণে আমরা এই টেকনোলজিকে অ্যাডাপ্ট করা। ঠিক আছে, হাজবেন্ড আছে, ফ্যামিলি কেউ অসুস্থ আছে, মানে টাইম তোমার নিজেকে বের করতে হবে। আমি কোনো ফর্মুলা দিতে পারবো না যে ওই সময়টাতে তুমি করবে। টাইম তোমাকে বের করতে হবে, যে কোনো ভাবে বের করতে হবে। অ্যাটলিস্ট যখন রান্না করছো তখন হেডফোন লাগিয়ে রাখো। রান্না যখন করছো এক ফোনে হেডফোন লাগাও, আরেক ফোনটা খোলা রাখো, কেউ ডাক্তার যেতে শোনার জন্য। বাট
টাইম দিতে হবে। আমরা দেখো, আর যদি পসিবল হয়, যদি কারোর কাছে অপশন থাকে যে আমি সবকিছু ছেড়ে প্রিপারেশন নেব, তবে মোস্ট ওয়েলকাম। দেখো, শুধুমাত্র ত্রিপুরার আমরা এখন শুরু করেছি নার্সিং অফিসার ত্রিপুরা ব্যাচের জন্য, বাট এটার সাথে সাথে তোমাদের টার্গেট থাকতে রাখবে যে আরআরবি, এইমস, এগুলিও। এগুলো টপ করে তোমরা যেতে পারবে না, একটা লেভেল পর্যন্ত, একটার পর একটা লেভেল। তো আমি যখন আসছিলাম এখন গাড়ি দিয়ে, তখন আমার এক দাদা ফোন করেছিল, অনেক অনেক একজন এডুকেশনালিস্ট ব্যক্তি। তো কোথায় যাচ্ছে বললাম, একটা আজকে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, আমার একটু সেশন আছে। তো তখন একটা উনি খুব সুন্দর রিপ্লাই দিল। রিপ্লাইটা কি জানো? বললো যে এখন তো স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্টই পড়াশোনা করে না, অনলি 1 or 2% পড়ে। এই যারা পড়ে তারাই সব চাকরি পায়, মানে তারাই সিএচও পায়, তারাই নার্সিং অফিসার পায়, তারাই আরআরবি পায়, যারা পড়াশোনা করে। ঠিক আছে, কিছুদিন আগে হয়তো তোমরা দেখেছো যে একটা মেয়ে, 19 বছরের একটা মেয়ে, না 23 বছরের মেয়ে টোটাল 19টা চাকরি পেয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, অনেকগুলি জব ক্র্যাক করেছে। তো সময় দিতে হবে। তোমাদের কাছে সবাই একটা প্রবলেম, আই এম ওয়ার্কিং, সো হোয়াট, টাইম বের করো। ওয়ার্কিং হলে কাজের ফাঁকে একটা টাইম বের করো। যেহেতু আমাদের সিস্টেমটা টোটালি ডিজিটালাইজ, মোবাইল আছে, পিডিএফ আছে, সবগুলো পড়াশোনা করো। আমার কাছে এত টাইম নেই পড়াশোনার। সবচেয়ে যে সমস্যাটা হয়, আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা কনসেপ্টে না গিয়ে ডাইরেক্ট সলিউশনে চলে যাই। আরে কয়টা কোশ্চেন সলভ করতে পারি দেখছি, আগে কনসেপ্টটা নাও। আমরা কনসেপ্টটা নেই না, ডাইরেক্ট সলিউশনে। কখনো দেখেছো যে যারা ক্রিকেট ম্যাচ খেলে ডাইরেক্ট ইয়েতে ম্যাচে খেলতে, ওরা নেটে প্র্যাকটিস করে, তারপরে নেটে ও জানে নেটে প্র্যাকটিস করলে ও বুঝতে পারে ওর কোন সাইডের দুর্বলতা, তখন ওই পার্টিকুলারলি ওই বলটাতে অফ সুইং এ প্র্যাকটিস করে, কারণ অফ সুইং এর সমস্যা হয়। তো তোমরা যখনই ইয়ে করবে, তোমরা নিজের ফল্টটা নিজে আইডেন্টিফাই করবে, কোন জায়গাতে প্রবলেম, যে আমি বুঝতে পারি না, না বুঝি কিছুক্ষণ পরে ভুলে যাই, বা 1 মাস পরে ভুলে যাই, আমি মনে রাখতে পারি না, প্রশ্নটা আসলে সব ভুলিয়ে যায়। কোনটা তোমরা নিজে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আমাদের সাথে ডিসকাস করো, আমরা সে অনুযায়ী সলিউশন দেবো। অনেক সময় মনে রাখার অনেকগুলো টেকনিক মনে রাখলে, যেমন আমরা স্যার অনেক শিখায়, অনেক টেকনিক, ছোট ছোট আমরা চারপাশে যা দেখছি, এগুলি যে একটা সেন্টেন্স বানিয়ে, একটা গল্প বানিয়ে মনে রাখলাম, এই মনে রাখার সারা জীবন ভুলে যায় না। এই টেকনিক একটা কমন। আরেকটা যে সমস্যা আমাদের সবাই, যে আমাদের একটা ছোট বেবি আছে, হ্যাঁ, ও তো থাকবেই, এবং ওর কাছ থেকে, তোমার কাছ থেকে অ্যাটেনশন পাওয়াটা ওর রাইটস, হ্যাঁ, ওর রাইটসটা ওকে দাও। আর বাচ্চারা তো অনেক বেশি ঘুমায়, ও যখন ঘুমাবে তখন করবে। আরেকটা যেটা হচ্ছে গিয়ে, আমি তো অনেক বছর আগে পড়েছি, আমার তো কনসেপ্ট মাথা ইয়েতে নেই, তার জন্য আমাদের এই বেসিক ক্লাস, কারণ কি যারা 4-5 বছর হয়ে গেছে তাদের জন্য সলিউশন আছে। আরেকটা হচ্ছে গিয়ে ফোকাস, আমাদের মাইন্ডটা ফোকাস করতে পারে না। মাইন্ডটা ফোকাস করতে পারবে, জাস্ট এতটুকু মনে করো যে আর 5 বছর পরে যদি আমি নিজে না দাঁড়াই আমার কি হবে। বা মনে করো যে আমি আজকে নার্সিং হোমে চাকরি করছি, 7,000, 8,000, 9,000, 10,000 বেতন, নার্সিং ইনস্টিটিউশনে চাকরি করছি 10,000। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, কয়েক বছর পরে কি হবে? বা আমাকে যদি কালকে নার্সিং থেকে বের করে দেয় তখন কি হবে? এখন তো ভালো আছে, আমি তো ইনচার্জ আছি ওয়ার্ডের, আমি তো ওয়ার্ডের ইনচার্জ, অনেক বড় ব্যাপার। তখন দেখবে ফোকাস আসবে। একটা কথা বলে যে যখন তোমার চাকরিতে যেতে ইচ্ছা করে না, তখন একটা এডুকেশন লোন নেবে, হোম লোন নেবে, বুঝেছো? হোম লোনে ইএমআইটা দিতে হবে, তার জন্য চাকরি দিতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য মোটিভেশন। কেউ মোটিভেশন দেয়, নিজেই মোটিভেশন, তোমরা একটা হোম লোন নিয়ে নেবে। ঠিক আছে, সো এই যে মোটিভেশনটা তোমাদের নিজের নিতে হবে। আমরা যতটুকু পারি এক্সটার্নাল হিসেবে দেব, কিন্তু বাকিটা তোমাদের নিজে নিতে হবে। আচ্ছা, এরপরে অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন বইটা কিনবো। অ্যান্সার ইজ, কোন বই কিনতে হবে। স্যার যা পড়াচ্ছে এগুলো থেকেই পড়ো। একটা কথা বলে রাখি আমাদের 360-12-দেরকে, অ্যাকচুয়ালি আমার প্রফেশন ছিল একটা, স্যারের ছিল আরেকটা। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু স্যারকে চিনতাম না। আমি কি স্যারকে চিনতাম না?
আমার ইনস্টিটিউশনের কিছু স্টুডেন্ট চাকরি পেয়েছে। যেগুলি চাকরি পেয়েছে এগুলি ছিল ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, যেগুলিকে আমি কোনোদিন কল্পনা করিনি এগুলি চাকরি পাবে। একে জিজ্ঞেস করলাম কার কাছ থেকে করেছে, অরিন্দম স্যার। আরেকজনকে জিজ্ঞেস করলাম, অরিন্দম স্যার। আরেকজন ছিল অরিন্দম স্যার। কে সে অরিন্দম স্যার? তখন স্যারকে খুঁজে বের করলাম, স্যারকে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে এনেছি। সো স্যারের প্রিভিয়াস অনেক ভালো রেকর্ড। কিন্তু একটা জিনিস, আমি যে জিনিসটা, যে আগে ছিল একটা অফলাইন মোড একটা ছোট জায়গাতে, তো একটা জিনিস আছে না যে লক্ষ্মী মানে টাকা, টাকা দিলে কমে, আর সরস্বতী মানে লেখাপড়া দিলে বাড়ে। তো আমরা চেষ্টা করলাম, চিন্তা করলাম কি যেটা কত বেশি মানুষকে পৌঁছানো যায়। যেমন আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্টুডেন্ট আমাদের চাকরি পেয়েছে। স্যারও পড়াতে চায়। একজন টিচার কিন্তু সবসময় ওর ইচ্ছাই থাকে কত বেশি পড়াতে পারে, কত জনকে পড়াতে পারে, কত চাকরি পেলো, এটাই এর লাইফের টার্গেট থাকে। সো ওই টার্গেটটাকে ফুলফিল করার জন্য আজকে আমরা এই টেকনোলজিটা সাহায্য নিয়েছি। সো তোমাদের বই আর কিনতে হবে না। হুইচ স্টাডি ম্যাটেরিয়াল আমরা যেটা দেব এইটাতেই পড়ো, অ্যাটলিস্ট ত্রিপুরার জন্য এইটাই পড়ো, এটাই সাফিসিয়েন্ট। কারণ প্রিভিয়াস যে রেকর্ড, এই রেকর্ড অনুযায়ী বলছি। এবার অনেকে বলবে স্যারের কিছু নোট তো আমার কাছে আছে। সো এখানে একটু কনফিউজ হবে না, মার্কেটে এখন হয় তো ওই একজন বন্ধু, ও একজন বন্ধু, ঠিক আছে। যখন কি স্যারের অরিন্দম স্যার নোটটা দেওয়ার সময় 50% দিয়েছে আর 50% দেয়নি, ঠিক আছে। তো পরের বছর পড়লো, ওই 50% নোটটা পড়লো, কমন তো বললো না, স্যারের পড়া লাভ হয় না। আর তোমার তো 50% পেয়েছো, আর 50% দেয়নি তোমাকে। সো ওই যে নোটগুলো কালেকশন করা, এগুলি থেকে বিরত থাকো, ওগুলি থেকে বিরত থাকো, জয়েন করো, স্যারের যেগুলি দেবে এগুলি পড়ো, ঠিক আছে। এরপরে যে ডাউটগুলো, এই ডাউটগুলো আমরা ওয়ান টু ওয়ান মানে ডিসকাস করে কমপ্লিট করে নেব। আমাদের কাছে প্র্যাকটিস টেস্ট আছে, প্র্যাকটিস টেস্ট করা হয়। তোমরা দেখো যে জিনিসটা আমরা করছি তোমার বাড়িতে বসে করতে হবে। সিবিটি, এটা আই থিঙ্ক আমরা ত্রিপুরার যে প্রথম, এই যে সিস্টেমটা প্রথম ফর কোচিং নার্সিং এর জন্য, এবং যে টেস্টটা নিচ্ছি এটা আমরা প্রথম। তোমরা এই ব্যাচটা ফার্স্ট টাইম ফেস করবে, যে ডাইরেক্টলি মোবাইলের এক্সাম দেবে, এখানে আসতে হবে না। ত্রিপুরার বাইরে থাকো, যেখানে থাকো, রাত্রে যখনই আমরা প্রশ্ন আপলোড করবো লগে লগে এক্সাম দেবে, সঙ্গে সঙ্গে কয়টা কারেক্ট অ্যান্সার, কয়টা রং অ্যান্সার সব বেরিয়ে যাবে। এখানে কি কি ফ্যাসিলিটি আছে? ফ্যাসিলিটি আছে তোমার প্রত্যেকটা ক্লাস তোমাদের রেকর্ডেড থাকবে, স্যারের যা পড়াচ্ছে রেকর্ডিং থাকবে। আজকে হয়তো তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারো না বিকজ তোমার বাচ্চা অসুস্থ বা বাচ্চা ঘুমায়নি তখন, বা ডিউটিতে ছিলে, তোমার যখন সময় হয় তখনই তোমরা ক্লাসটা দেখতে পাবে, এটা রেকর্ডেড থাকবে। এবং যে নোটগুলো থাকবে পাশাপাশি শুধু ভিডিও দেখতে হবে না, সঙ্গে পিডিএফ পড়তে হবে। পিডিএফ এর জন্য পিডিএফ আপলোড করা থাকবে, তোমরা পিডিএফ গুলো পড়ে নেবে। তো যদি কোনো ক্লাস মিস হয়, যেটা স্পেশাল, হ্যাঁ, ক্লাস মিস হলে অন্যখানে কি হয়, অন্য কোচিং সেন্টার যখন একটা নর্মাল একটা ক্লাসে যাবে, যেমন তোমরা যারা অফলাইনে আসো, তোমরা কিন্তু আবার রেকর্ডিং পাবে, ঠিক আছে। একটা ফিস দিয়ে তোমরা অনলাইনে পাবে, অফলাইনে পাবে, সবকিছু পাবে, ফিস একরকম। অন্য সেন্টারে কি হয় যে তারা যখন ক্লাস করায়, ওই ক্লাসটা যদি না অ্যাটেন্ড করতে পারো, নেক্সট ক্লাসটা একটু অন্যরকম লাগে, বা সাড়ে এখনো আধা ঘন্টা লাগিয়ে বোঝালো, সব কটা জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকানো যায় না, সঙ্গে সঙ্গে ব্রেইন অ্যাবজর্ব করতে পারে না, সবাই করতে পারে না। তখন বাড়ি থেকে যখন আবার দেখবে, এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই ক্লাসগুলো রিপিট যত খুশি অথবা দেখো। এই যে এখন পর্যন্ত ডাটাটা, যদি আমরা রিসেন্ট ডাটাটা অ্যাড করি, স্যার এখন আমার কথা হবে এটা অ্যারাউন্ড 160 তো ইয়ার ছিল। ওয়েস্ট বেঙ্গলটা সহকারে কারেক্ট যদি আমরা অ্যাড করি, তাহলে 180 প্লাস আছে যদি ওয়েস্ট বেঙ্গল সহ কালেক্ট করি। তার মধ্যে একটা ব্যাপার আছে, সবাই আবার চাকরি পাওয়া বরাবরই এটা দিতে চায় না, বিভিন্ন কারণে দিতে চায় না। এটার মধ্যে দেখলাম, আমি অ্যানালাইজ করলাম, প্রথম যে কারণটা হচ্ছে গিয়ে, মানে তোমরা কোন কলেজ থেকে পড়াশোনার গ্রুপ অফ 5 স্টুডেন্ট, কোনো একজন চুপচাপ এসে আমার কাছে পড়েছে, হ্যাঁ, তো ওর রঙ্গের সঙ্গে জিজ্ঞেস করলো কোথায় পড়ছো, না ওই তো আমি তো বই পড়ি, আসলে কিন্তু 360 কোচিং করে। তো কালকে যখন আমরা 360 স্যার ইয়েতে যখন ও সাকসেস পেয়েছে, তখন তো সঙ্গে তারা ধরবে, তো তার জন্য ফটো দেয়, পায়, ফোন করে থ্যাংক ইউ জানায়, স্যারকে জানায়, আমাদেরকে জানায়, কিন্তু ফটো দেয়। তো স্যার ফটোটা দেবেন না, ঠিক আছে। সো ইট ইজ এ মেইন রিজন, হ্যাঁ। সো আমাদের এখন টোটাল 180 প্লাস চাকরি পেয়েছে, ঠিক আছে।
আচ্ছা, এখন সবাই সবসময় কনফিউশন থাকে দুইটা কয়েকটা ফিক্সড রুলস আমাদের কোচিং সেন্টারের, এটা প্লিজ তোমরা মিক্স আপ করবে না। আমাদের এডমিশন ফি হচ্ছে 5,000 এবং মান্থলি 500। এই 500টা প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে দিয়ে দেবে। এখন 5,000 মধ্যে অনেকে 500 দিয়ে বুকিং করেছো, তারা বাকি টাকাটা আমরা ডেট দিয়ে দেবো, ওই ডেটের মধ্যে দিয়ে দেবে। এই 500 টাকাটা না দিলে তোমাদের মানে আমাদের সিস্টেমটা চালু রাখতে সমস্যা হয়ে যায় প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে। এখন কথা হলো গিয়ে সাপোজ এখন হচ্ছে জুন মাস, হ্যাঁ, নেক্সট জুলাই মাস আছে, তো জুলাই মাস যখন আসবে জুলাই মাসের টাকাটা আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেবো। আগস্ট মাসের টাকাটা আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেবো। এটা হচ্ছে রুলস, ঠিক আছে? সো তোমরা এটা থাকবে। আর যেটা বলছি, আগে তো পড়াশোনার লাইফ তো গেছে একরকম, এখন অ্যাটলিস্ট আমাদের অনেক স্টুডেন্ট আছে, সিএইচও রেজাল্টটা দিলে হয়তো তোমরা অনেকে পেয়ে যাবে। কিন্তু ট্রাই ফর দ্য বেটার। ওই যে বললাম, যারা সিএইচও পায় তাই নার্সিং অফিসার পায়, এটাই হবে। তো তোমরা যদি পারো অন্য কিছু সাইড একটু স্যাক্রিফাইস করে, হাফ চাকরি করে ফুল চাকরি ছেড়ে পড়াশোনা করো, টাইম দাও। এখন যদি টাইম না দাও, তারপর ব্রেইন সেলগুলা আমাদের একটু কি হয়, সেল ম্যাক্রোসিস হয়ে যাবে। সেল ম্যাক্রোসিস যখন হয়ে যাবে তখন মেমোরিগুলো সেভ হবে না, ঠিক আছে? সো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? বাকিটা স্যার দেখবে। থ্যাংক ইউ। স্যার তো অনেক কিছু বলুন, চেষ্টা করুন মেনটেন করার। তো যেটা আজকে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা এই সমস্ত জিনিসগুলো দেখলাম একবারে, পুরো যে রোড ম্যাপ, আমরা কোন জায়গাতে স্টার্ট করব, কি স্টাডি করব, কি প্রিপারেশন করবো এক্সামের জন্য, সমস্ত জিনিসগুলো আমরা জাস্ট একটা টোটাল ওভারভিউটা দেখলাম। আমরা আজকে ক্লাসে কোনো কিছুই সাবজেক্টের যেটা আমরা ডিসকাস করিনি, জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দুই একটা টপিক আমরা দেখলাম। নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসের ইনফরমেশন তোমরা যারা আমাদের গ্রুপে আছো, গ্রুপে জানানো হবে, সেই গ্রুপের থ্রুতে সমস্ত ইনফরমেশন পাবে। গ্রুপে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। ক্লাসগুলো সবগুলো অ্যাপের মধ্যে রেকর্ড থাকবে, যে যতবার খুশি দেখতে পারো। প্র্যাকটিস টেস্ট কবে হবে সেটাও জানানো হবে। কিছুদিন ক্লাস হোক, তারপর প্র্যাকটিস টেস্ট হবে, ঠিক আছে? 6 to 8 মান্থ ক্লাসের ডিউরেশন, কোর্স ভ্যালিডিটি 1 ইয়ার থাকবে। যদি তোমাদের দিক থেকে কোনো কিছু ইনফরমেশন বা কিছু জানার থাকে অবশ্যই জানাবে। স্যার ইমিউনাইজেশন শিডিউলের একটা ক্লাস, ইমিউনাইজেশন শিডিউলের ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, থিওরি ক্লাসে আবার করাবো। যদি তোমার এখনই লাগে তো ইউটিউবে গিয়ে NIS ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল শুধু লাগবে, NIS by 360 ডিগ্রি টিচিং লাগবে, কোলাটা আসবে। যদি কোনো স্টুডেন্টের কিছু জানার থাকে, কোয়েরি থাকে, বলো, অফলাইন অনলাইন যাদের যেটা জানার থাকে। প্রি ইভ্যালুয়েশন টেস্ট আমরা দেখলাম, অনেকেরই এভারেজ স্কোর, তো এভারেজ থেকে কিভাবে সেটা আমরা বেটার করতে পারি সেটাই আমাদের আজকের দিন থেকে উদ্দেশ্য রাখা দরকার। যে ডেইলি বেসিস ক্লাস করবো এবং প্রতিটা ক্লাসের শেষে ক্লাসের যে নোটসগুলো সেগুলো খাতায় মেনটেন করবো। ডেইলি কমপ্লিট করলে পরে তাহলে কিন্তু সেটা স্টোর থাকে না, আর নয়তোবা হঠাৎ করে এক্সামের রেজাল্ট নোটিফিকেশন দিয়ে দিলে তখন একটু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? যদি কিছু বলার থাকে বলো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে, জানাবো নেক্সট ক্লাস হবে, এতটুকু।